হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? লাইভটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জাস্ট আমাকে জানায় দিবা। একটু আমাকে জানাবা। আমরা 1 মিনিট সময় নিয়ে তারপর হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। ওকে, তো 1 মিনিট জাস্ট সময় দিচ্ছি, তাহলে হবে। আচ্ছা, আমরা কথা বলা শুরু করি। সাউন্ড আশা করি ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। একটু প্রবলেম আছে। ওকে, এখন আশা করি সাউন্ডটা ঠিকঠাক আছে। দেখো, আজকের এই ক্লাসটা মানে আমি এতটা গুছানো একটা ক্লাস, আমি তোমাদেরকে শুধু এতটুকু এনশিওর করতে পারি, তুমি অ্যাডমিশনে এই চ্যাপ্টারের উপরে, কোষ বিভাজন চ্যাপ্টারের উপরে যত ক্লাসই করে আসো না কেন, এবং আজকের এই লেকচারটা তোমার কাছে সবথেকে গুছানো হবে। তোমার কাছে সবথেকে গুছানো কোষ বিভাজন ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের এই লেকচারটা কতটা অ্যানালিটিক্যাল ভাবে এটা গুছানো তুমি জাস্ট চিন্তাও করতে পারবে না। তুমি মেডিকেলে পরীক্ষা দাও, আমার কোনো আপত্তি নেই, তুমি এই লেকচারটা করো, ইনশাল্লাহ মেডিকেলে কমন পাবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তুমি কমন পাবা। তুমি জাবিডিতে পরীক্ষা দাও, কমন পাবা। তুমি রাজশাহীতে পরীক্ষা দাও, তুমি গুচ্ছ পরীক্ষা দাও, তুমি কৃষি গুচ্ছ পরীক্ষা দাও, যেহেতু কৃষি গুচ্ছকে টার্গেট করি, আর তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি এই লেকচার থেকে তুমি কমন পাবা পাবা পাবা, মানে পাবাই। শুধু কমন পাওয়া না বিষয়টা। দেখো, আমি তোমাকে 50টা কোশ্চেন করালে এখানে সব ভার্সিটি থেকে কমন আসবে, এটা কোনো বিষয় না। আর বিষয় হচ্ছে তোমাকে আমি কতটা গুছিয়ে দিতে পারতেছি চ্যাপ্টারটাকে, সেটা তুমি জাস্ট আজকে ফিল করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু বলে দিচ্ছি। আমি তোমাকে 50টা কোশ্চেন করালে এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটার উপরে এবং আমাদের পরিমাণগত রসায়ন দুইটা ক্লাসের উপরে আমরা দুইজনকে আমাদের দুইটা জার্সি গিভওয়ে করব, বুঝছো? আমাদের জার্সি একটু স্টক আউট ছিল, আবার আমাদের জার্সিটা চলে আসছে, তো দুইজনকে আমরা জার্সি গিভওয়ে করব। তো জার্সিটা পেতে হলে তোমাদের আসলে কি করতে হবে? প্রথমত হচ্ছে কি, লাইভ ক্লাসটা পুরোটা করতে হবে ইনশাল্লাহ, এবং লাইভ ক্লাসটাতে সুন্দর করে নোট করতে হবে। নোটটা হচ্ছে কি, তুমি আমাদের গ্রুপে সাবমিট করে দিবা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, তোমার 10জন ফ্রেন্ডকে একটু ক্লাসের নিচে মেনশন করে দিতে পারো, যাতে করে ওরাও ক্লাসটা করতে পারে। আমরা চাই সবসময় ফ্রি ক্লাসগুলো সকলেই করতে পারো, এটা হচ্ছে। এবং তৃতীয় জিনিসটা সেটা হচ্ছে ক্লাসে রেসপন্স করতে হবে কোশ্চেনগুলোর, এবং হচ্ছে ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে দিবা। যেহেতু আমাদের পেজে একটু প্রবলেম চলতেছে, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টেও প্রবলেম চলতেছে, একটা রিয়েক্ট দিয়ে দিবা। তো এই সবকিছু সমন্বয়ে আমরা একটা অ্যানালাইসিস করে আমরা হচ্ছে দুইজনকে আমাদের অসমিয়ামের যে অফিসিয়াল জার্সিটা আছে সেই জার্সিটা হচ্ছে আমরা গিভওয়ে করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো ক্লাসটা একটু সবাইকে নিয়ে আমরা হচ্ছে একদম
জাঁকজমক একটা ক্লাস নেই, তাহলে আমাদের জন্য সব থেকে ভালো। ঠিক আছে, আচ্ছা। রসায়নটা এখন নিচ্ছি না, কারণ রসায়নটা শেষ করতে একটু টাইম লাগবে বেশি। দ্যাটস ওয়াই আমরা রসায়নটা নিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে রসায়নের স্লাইডের কাজ এখনো চলতেছে, এখন আমাদের স্লাইডটাই কমপ্লিট হয়নি, বুঝছো? এই জন্য হচ্ছে রসায়নটা এখন আমরা নেই নেই। বুঝাইতে পারছি? আচ্ছা, কয়জন আসছো ক্লাসে? ওকে, দেখো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের আজকের এই লেকচারে পর্ব হচ্ছে আমরা কোষ বিভাজন। ঠিক আছে, কোষ বিভাজন পর্ব। এবং কোষ বিভাজন শুধু এগ্রি ডেডিকেটেড না, এখানে তুমি যে কোনো ভার্সিটি ডেডিকেটেড তুমি ক্লাসটা করতে পারো। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। এই চ্যাপ্টারের মধ্যে আসলে কি কি জিনিসগুলো আছে। তো শুরুতেই চলো আমরা একটু এগ্রির অ্যানালাইসিসটা করি। হ্যাঁ, যে এগ্রিতে এই চ্যাপ্টার থেকে কোন টাইপ থেকে কতবার কোয়েশ্চেন আসছে এবং কোন টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি যেহেতু তোমাদেরকে বায়োলজিটা একদম টাইপ ভিত্তিক ভাবে পড়াই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে টোটাল এই চ্যাপ্টারটাকে আমি তোমাদের সামনে তিনটা টাইপে পড়াবো। কয়টা টাইপে ভাইয়া? তিনটা টাইপে। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কি, কোষ বিভাজনের প্রাথমিক ধারণা, এটা হচ্ছে প্রথম টাইপ। দ্বিতীয় যে টাইপটা সেটা হচ্ছে কি মাইটোসিস। তৃতীয় টাইপটা হচ্ছে কি মিওসিস, এবং মিওসিসের সাথে ইনক্লুডেড থাকবে হচ্ছে কি আমাদের ক্রসিং ওভার। জাস্ট এই তিনটা টাইপে হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো, এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কৃষি গুচ্ছে কতবার কোশ্চেন আসছে, কোন ভার্সিটিতে কোন টাইপ থেকে কোশ্চেন আসছে, একদম টাইপ থেকে কোথায় কোশ্চেন আসছে সেটাও কিন্তু বলে দিচ্ছি। দেখো একটু খেয়াল করে দেখো, প্রথম টাইপ বা প্রাথমিক ধারণাটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে জাস্ট এগ্রি 21/22 সেশন একটা প্রশ্ন আসছে, জাস্ট একবার আসছে কৃষি গুচ্ছে। বাট তুমি যদি মাইটোসিসের কথা চিন্তা করো, এখান থেকে তুমি মাস্ট কোশ্চেন পাবা, এখান থেকে তুমি মাস্ট একটা কোশ্চেন তুমি পাবা 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 100% গ্যারান্টি নিয়ে রাখতে পারো যে একটা কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা। তুমি একটু খেয়াল করে দেখো, এগ্রি 22-23 সেশনে, মানে জাস্ট 22-23 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে তিনটা। এটা কোনো কথা? 22-23 সেশনে একটা টাইপ থেকে তোমার তিনটা কোশ্চেন আসছে, যেখানে একটা চ্যাপ্টার থেকে তোমার তিনটা কোশ্চেন আসে না, সেখানে শুধু মাইটোসিস টপিকটা থেকে তোমার তিনটা কোশ্চেন চলে আসছে। এবং 22-23 সেশনে তোমার এই চ্যাপ্টার থেকে টোটাল 4টা কোশ্চেন আসছিল। আচ্ছা, সেকেন্ড আসো, 21-22 আসছে এখানে একটা, 20-21-এও তোমার তিনটা আসছে। মানে জাস্ট ইমাজিন যে মাইটোসিস তোমার এখানে কতটা গুরুত্বপূর্ণ। মাইটোসিস থেকে ভাই কোশ্চেন মিস যাবে না, ইনশাল্লাহ মিস যাবে না। 19-20 আসছে একবার মাইটোসিস থেকে। ওকে, মিওসিসের ক্ষেত্রে আসো, মিওসিসে মানে লাস্ট ইয়ার কোশ্চেন আসছে 24-25-এ জাস্ট একটা কোশ্চেন আসছে, 22-23-এ একটা আসছে, 19-20-এ একটা আসছে। আর হচ্ছে কি 19-20-এ দুইটা আসছে, যদি ক্রসিং ওভারটাকে আমরা ইনক্লুড করি তাহলে 19-20-এ আমাদের এখানে দুইটা প্রশ্ন আসছে। তাহলে এখন তোমরাই বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে মাইটোসিস, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের মিওসিস, এবং থার্ড প্রায়োরিটি হচ্ছে কি আমাদের প্রাথমিক ধারণা। এইভাবে আমরা প্রায়োরিটাইজ করে ফেলছি। এবং মাইটোসিস থেকে বিশেষ করে কোষ চক্র যে জিনিসটা আছে, এই কোষ চক্র থেকেই বেশি প্রশ্ন আসে আমাদের। ওকে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের প্রথম টাইপ হচ্ছে কি প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনা আমরা আলোচনা করব হচ্ছে কি, ধরো একটা কোষ বিভাজন কি, এটা জিনিসটা আমরা আলোচনা করব। চলো তো ফার্স্টে আসো দেখি, আমরা একটু শুরুর দিকে যাই। একদম বেসিক জিনিসটা হচ্ছে কি যে আসলে কোষ বিভাজন কিভাবে আসছে, কে আবিষ্কার করেছেন, কোথায় আবিষ্কার করেছেন, সেই জিনিসগুলো একটু দেখি। তাহলে কোষ বিভাজন জিনিসটা কি? কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি মূল কোষ, মানে একটা মাদার সেল থাকবে। এই মূল কোষটা বলতে আমরা কাকে বোঝাচ্ছি জানো? এই মূল কোষ বলতে এখানে বোঝাচ্ছে মূলত মাদার সেল। মূল কোষ বলতে বোঝাচ্ছে এখানে কাকে? একটি হচ্ছে তোমার কি মাদার সেল। একটি মূল কোষ বিভক্ত হয়ে দুটি বা একাধিক নতুন কোষের সৃষ্টি হবে। তাহলে এই যে নতুন কোষের কথা বলতেছে, এই নতুন কোষটাকে বলা হচ্ছে কি ডটার সেল। বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে দেখবা যে অপত্য কোষ, এই নতুন কোষটা মানে কি, এটাকে আবার আমরা বলতে পারি কি ডটার সেল, অথবা আমরা বলতে পারি কি অপত্য কোষ। তাহলে কোষ বিভাজনে মূলত কি মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এখন আসো আবিষ্কারের দিকে আমরা যাই, যে আবিষ্কারগুলো একটু দেখি। তো এখানে প্রথমত দেখো, ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, সালটা তোমার পড়ার দরকার নাই, সামুদ্রিক সালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে সর্বপ্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেছেন? ওয়াল্টার থেকে ওয়াটার থেকে কি মনে রাখবো আমরা? সামুদ্রিক সালামান্ডার। এবং সামুদ্রিক সালামান্ডারের বৈজ্ঞানিক নাম কি? ট্রাইটুরাস ম্যাকুলোসা। জাস্ট একটু দেখতে পারো চাইলে, না দেখলেও এটা সমস্যা নাই। এরপর আসো দেখি, এখানে একটা উক্তি আছে যে কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হচ্ছে। এটা কে বলেছেন? রুডলফ ভিরশাও। উনি কি বলেছেন? যে কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হচ্ছে। ওকে, এরপর আসো সংখ্যাটা ইম্পর্টেন্ট আছে, সংখ্যার দিকে আমরা চলে যাই। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে টোটাল 100 ট্রিলিয়ন বা 10 টু দি পাওয়ার 14 সংখ্যক কোষ থাকে।
তাহলে দেখো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কয়টা কোষ থাকে? 100 ট্রিলিয়ন বা 10^14 সংখ্যক। তুমি জাহাঙ্গীরনগরের জন্য একটু জানতে পারো, তোমরা যেহেতু সামনে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, আমি ওইটার জন্য এখানে কিন্তু ইনফো ইনক্লুডেড রাখছি। তাহলে দেখো জাবিতে তুমি যদি জানতে পারো তাহলে কি নবজাতকে 1 থেকে 5 ট্রিলিয়ন, এটা তুমি জাবির জন্য জানতে পারো, এইটা তোমার হচ্ছে কি এগ্রির জন্য জানার দরকার নাই। ওকে, তাহলে দেখো আমরা শুধু জানবো কি প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10^14 বা 100 ট্রিলিয়ন কোষ থাকে, এইটুক জানবো। আর এখান থেকে আরেকটা কথা জানবো যে সামুদ্রিক সালামান্ডারে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। জাস্ট এইটুকুই। আচ্ছা, মেনশন টেনশন পরে এখন ক্লাসে মনোযোগ দাও, এখন ক্লাসে মনোযোগ দাও। দেন আসো আমরা কোষের প্রকারভেদের দিকে চলে যাই, বা আমরা এটা কোষের প্রকারভেদ না, এটা হচ্ছে কি কোষ বিভাজনের প্রকারভেদ। তাহলে কোষ বিভাজনকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা আসো কি এমাইটোসিস। তোমাদেরকে আমি প্রথম লেকচারে বলে ফেলছিলাম যে অ এগুলা কি আদি বা হচ্ছে কি এগুলা মানে বিহীন বোঝায়। তাহলে দেখি এমাইটোসিস মানে কি? এটা মাইটোসিসের আদি, মানে আদি মাইটোসিস টাইপের বলা হয় এমাইটোসিস। 2 নম্বর হচ্ছে কি মাইটোসিস, 3 নম্বর হচ্ছে কি মিওসিস। এমাইটোসিসটা হচ্ছে কি একদম ডিরেক্টলি বিভাজন হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসটা হচ্ছে কি তোমার 2x আকারে বাড়বে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি সমীকরণিক বিভাজন। এটাকে কি বলা হচ্ছে? সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল তোমার সেল ডিভিশন বলা হচ্ছে। আর মিওসিসকে বলা হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। কি বলা হচ্ছে এখানে? হ্রাসমূলক বিভাজন। ওকে, তো এইটুকু আমরা জানলাম, এগুলো আমরা সকলেই জানি জিনিসগুলো। তাহলে আমরা কোষের বা কোষ বিভাজনের ক্লাসিফিকেশন আমরা এখানে পড়ে ফেলছি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ওকে, এর পরবর্তীতে আসো আমাদের এখন আমরা জানবো হচ্ছে কি অ্যামাইটোসিস জিনিসটা কি। চিত্রটা দিকে একটু তাকাও, এখানে ধরো একটা কোষ ছিল, সুন্দর করে দেখো কোষটা কি হয়েছে, এই জায়গায় এসে সংকুচিত হয়েছে, এবং সংকুচিত হওয়ার পর এটা 2টা ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে কি অ্যামাইটোসিস। বুঝাইতে পারছি? এখন দেখো এই অ্যামাইটোসিসের অপর নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। ডিরেক্ট এটা মনে রাখবা। এবং অ্যামাইটোসিস কোথায় দেখা যায় এটা একটু মনে রাখবা। অ্যামাইটোসিস থেকে যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যামাইটোসিস কোথায় দেখা যায়। আমরা মনে রাখবো অ্যামাইটোসিসটা এমিবাতে দেখা যায়। কোথায় দেখা যাচ্ছে? এমিবা। এমিবা, এভাবে টান দিবা একটা। তাহলে এ থেকে হচ্ছে কি এমিবাতে দেখা যায় এবং কি আদি কোষে দেখা যায়। তারপর দেখো এই যে থেকে মনে রাখবো কি ইস্টে দেখা যাচ্ছে, এবং বা থেকে মনে রাখবো কি ব্যাকটেরিয়া বা বীজের এন্ডোস্পার্মে, ব্যাকটেরিয়া পর্যন্ত মনে রাখলেই হবে। এবং ব্যাকটেরিয়াতে যে বিভাজনটা দেখা যায় সেটাকে কি বলা হয় জানো? দ্বিভাজন প্রক্রিয়া বা দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিভাজন প্রক্রিয়া, 2 ভাগ হয়ে যাচ্ছে। তো এই দ্বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে কি কাইন্ড অফ অ্যামাইটোসিস। তাহলে আমরা বলতে পারি যে অ্যামাইটোসিসটা দেখা যাচ্ছে এমিবাতে। এমিবা, আদিকোষ, ইস্ট, ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো আশা করি সকলে এটা বুঝছো। এনি কোয়েশ্চেন? ওকে, এটা গেল। এখন আসো আমরা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারে, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো কয়টা ভেরি দিচ্ছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, কোষ চক্র। মানুষের কি একটা জীবন চক্র থাকে না? তোমার কি ধরো জন্ম হইছে, তারপর কি করবা? তোমার বৃদ্ধি হইছে, তারপর তোমার কি হবে? বিয়ে হবে, বিয়ের পরে কি হবে? মারা যাবা, শেষ। আচ্ছা, বিয়েটা তো আমাদের এখানে ম্যান্ডেটরি না। বিয়েটা কি ম্যান্ডেটরি? সবাই বিয়ে করে না, কেউ বিয়ে করে কেউ করে না, এটা সিম্পল। বাট জন্ম, বৃদ্ধি এবং কি মৃত্যু, এই 3টা জিনিস কি মানুষের জীবনে একদম কনস্ট্যান্ট, এটা থাকবেই। তাহলে একটা কোষের ক্ষেত্রে সেম জিনিসটা আছে। তো কোষের ক্ষেত্রে যেটা হয় মূলত একটা কোষের সৃষ্টি, একটা কোষের বৃদ্ধি, এবং কিছু কোষের মৃত্যু ঘটে। আবার ম্যাক্সিমাম কোষ কি করে? তোমার বিভাজিত হয়, মানে তার নিজের কোষ থেকে অন্য কোষ তৈরি করে ফেলতেছে। তাহলে দেখো একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই 3টি চক্রকে কি বলা হচ্ছে? কোষ চক্র বলা হচ্ছে। একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই 3টি চক্রকে কি বলা হচ্ছে? কোষ চক্র। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে আমরা সেল সাইকেল। খুবই সিম্পল হিসাব। এখন দেখো এই কোষ চক্র কে প্রস্তাবন করেছেন? হাওয়ার্ড ও পেল। হাওয়ার্ড ও পেল, বুঝছো? হাওয়ার্ড ও পেল কি মনে রাখবো আমরা? হাওয়ার্ড ও পেল কিভাবে মনে রাখবো? ধরো এই হাওয়ার্ড ও পেল একটা চক্রের মধ্যে ঘুরতে 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 কি হয়? ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়েছেন। কি হয়েছে? হাঁপিয়ে গিয়েছেন। তাহলে হাতে হচ্ছে কি হাওয়ার্ড, পথে হচ্ছে কি পেল। তাহলে তুমি যখন চক্রের মধ্যে ঘুরবা তখন কি তুমি হাঁপিয়ে যাবা। হাতে হাওয়ার্ড এবং পথে হচ্ছে তোমার কি পেল, এটা একটু মনে রাখবা। এখন আসো এই কোষ চক্রের মধ্যে আসলে আমরা কি কি জিনিসগুলো পাবো। চারটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবা। এই কোষ চক্রের মধ্যে মূলত আমরা 2টা দশা পাই। একটাকে বলা হচ্ছে কি ইন্টারফেজ। ইন্টার মানে তুমি প্রবেশ করতেছো, প্রবেশ করতেছো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি জানো?
প্রবেশমূলক পর্যায়, বা আমরা বলতে পারি এটাকে প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস প্রবেশমূলক পর্যায়, বা আমরা বলতে পারি কি প্রস্তুতি পর্যায়। এর পরবর্তীতে আছে সেকেন্ড হচ্ছে এম ফেজ, বা আমরা এটাকে বলতে পারি কি মাইটোটিক ফেজ। আমরা কি বলতে পারি মাইটোটিক ফেজ। ওকে, তাহলে মাইটোটিক ফেজ বলতে কি বোঝাচ্ছে, যে এখানে আমাদের মাইটোসিস বিভাজনটা হবে। তাহলে এম ফেজ বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। ওকে, এখন একটা কোষের তার যে জীবনের যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে 90 থেকে 95% সময় চলে যাচ্ছে এই ইন্টারফেজে। তাহলে ইন্টারফেজে তার কত পার্সেন্ট সময়, সময়গুলা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোনটাতে কত পার্সেন্ট সময় যায় এগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি স্লাইডের মধ্যে লিখে দিলাম, কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসো 90 থেকে 95% ইন্টারফেজে যাচ্ছে এবং 5 থেকে 10% হচ্ছে কি মাইটোসিস ফেজে চলে যাচ্ছে। এখন ইন্টারফেজে আবার তিনটা উপদশা আছে, তো এগুলো হচ্ছে কি ইন্টারফেজের উপদশা। উপদশা, তাহলে উপদশা কি G1, বা যেটাকে আমরা বলতে পারি কি গ্যাপ 1। এরপর এস, এস মানে কি সিনথেসিস। এই সিনথেসিস দশা থেকে তোমার এগ্রিতে কোশ্চেন আসছে, তোমার এগ্রিতে কোশ্চেন আসছে ধরো 19-20 আসছে, এগ্রিতে 21-22 আসছে। জাস্ট এই জায়গা থেকে সিনথেসিস থেকে এগ্রিতে 19-20 এবং এগ্রিতে 21-22 দুইবার চলে আসছে এখান থেকে। এবং লাস্ট হচ্ছে কি G2 বা গ্যাপ 2 বলতে পারি। এইটুক হচ্ছে কি আমাদের ইন্টারফেস, এবং এই জায়গাটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসো এম ফেজ বা মাইটোটিক ফেজ, যেটা হচ্ছে কি মূলত আমাদের মাইটোসিস বিভাজনটাকে বোঝাচ্ছে। তাহলে মাইটোসিস বিভাজনে দুইটা পর্যায় থাকবে, একটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে, নিউক্লিয়াস মানে কি ক্যারিওস, নিউক্লিয়াস মানে কি ক্যারিওস। তাহলে দেখো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলতেছি কি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতেছি কি সাইটোকাইনেসিস। এখন দেখো এই ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা যে 5টা পর্যায় পাই মূলত, একটা হচ্ছে কি প্রোফেজ। প্রো মানে কি আদি, প্রো মানে কি আদি। আমি অনেক প্রথম লেকচারে বলছিলাম যে ইউ মানে কি প্রকৃত, আর প্রো বলতে আমরা কি বোঝাই আদি জিনিসগুলোকে বোঝাই। তাহলে আমরা বলতে পারি কি প্রোফেজ মানে হচ্ছে তোমার কি আদি পর্যায় বা আদ্য পর্যায়। তাহলে আমি আরো বলছি তোমাদেরকে, দেখো আমি প্রত্যেকটা মিনিং যে বলি না এগুলো এখানে কাজে লাগাইছি। তাহলে প্রো মানে কি আদি, মেটা মানে কি বলছিলাম বলো তো দেখি, বলো মেটা মানে কি বলছিলাম মধ্য। তাহলে প্রো মেটাফেজ মানে কি আমরা বলতে পারি কি এটাকে আদ্য মধ্য পর্যায়, আদ্য মধ্য পর্যায়। তাহলে মেটাফেজটা কি হবে ডিরেক্টলি মধ্য পর্যায়, মেটাফেজটা হবে কি এখানে মধ্য পর্যায়। এনাফেজ, এনাফেজ মানে হচ্ছে কি গতি পর্যায়। তাহলে কিভাবে মনে রাখবা, তুমি যদি দেখো মানে রোডের মধ্যে বাস চলে, যারা ময়মনসিংহ থেকে ঢাকায় আনাগোনা করো, মানে আগে 24-এর আগে সাধারণত ময়মনসিংহ থেকে ঢাকা রোডে যদি তুমি চিন্তা করো, সব থেকে গতিশীল বাস ছিল কিন্তু এনাবাস। এনাবাস তো চিনো, এখন হয়তো অন্য রুটে চলাচল করে, বাট এনাবাসের কিন্তু গতি অনেক বেশি। তাহলে ওখান থেকে মনে রাখবা কি এনাফেজ মানে হচ্ছে কি গতি পর্যায়। এবং টেলোফেজ, টেল, আমরা বলি না অমুক সবার টেল হইছে, টেল। আমাদের স্কুলে যখন যারা লাস্টের দিকে পজিশন আসতো আমরা বলতাম কি ও তো একদম টেল হইছে। তাহলে দেখো এই টেল মানে কি অন্ত পর্যায়, শেষ। ক্লিয়ার? আমরা কি বুঝছি সবাই? এখানে আমি পুরা মানে এগ্রিতে কমন পাওয়ার মতো সামারিটা আমি দিয়ে ফেলছি। এখন এখন আমরা এগুলোকে ডিটেলসে পড়াশোনা করব। ওকে, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে প্লিজ মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। ক্লাসে মনোযোগ দাও, বুঝছো কিনা এটা বলো। বুঝছো এটা? সবাই ক্লিয়ার? গুড গুড, এই যে জান্নাতুল আফসানা লোবা সব বলে ফেলছে সব। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাডভান্স স্টুডেন্ট, অ্যাডভান্স স্টুডেন্টদের আমার খুব ভালো লাগে যে আগে থেকে সব বলে ফেলতে পারে। ওকে, সুন্দর না স্লাইডটা? দেখো ইন্টারফেস 100% কমন আসবে ইনশাআল্লাহ, 100% কমন এই 4টা থেকে ভার্সিটি অ্যাডমিশনে। আরো স্পেসিফিক ভাবে বলে দিই, হয় এগ্রিতে আসবে, হয় এগ্রি অথবা কি জিএসটি অথবা তুমি আরইউ, এই তিনটা যে কোনো একটাতে 100% তুমি কমন পাবা। এগ্রিতে আসার সম্ভাবনা বেশি। ইন্টারফেসের এই 4, একটু মনোযোগ দাও। ওকে, একটু মনোযোগ দাও, এগ্রিতে 100% কমন পাবে ইনশাল্লাহ। মানে এগ্রি, জিএসটি অথবা আরইউ তিনটার মধ্যে একটা থেকে 100% কমন পাবা, এবং এগ্রিতে বেশি ইম্পর্টেন্ট। একটু দেখো ইন্টারফেস মানে কি আমরা বলছি প্রবেশমূলক পর্যায়। ওকে, এখন এই ইন্টারফেস থেকে এখানে একটু ইনফোগুলো পড়বা, যে ইন্টারফেসের ইনফোগুলো কত সুন্দর না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি এই স্লাইডটা আমার নিজের টাইপ করা। এটা আমি আরো কয়েকদিন আগে টাইপ করছিলাম, মানে একটু যখন আমি ফ্রি ছিলাম তখন আমি এই পুরো কোর্স বিভাজনের মানে স্লাইডটা আমি পুরাটা আমি নিজে টাইপ করে রাখছি। এবং এখন হচ্ছে জাস্ট
মানে আমাদের তো এখন 3 জন টাইপিস্ট কাজ করে মূলত, মানে এখন প্রেশারটা বেশি তো এখন 3 জনকে রাখছি, তো ওদেরকে আর দেই নাই। এইটাতে আমি জাস্ট কিছু মডিফিকেশন করছি, কোন ইয়ারে কোথা থেকে আসছে কোশ্চেন সেগুলো মডিফাই করে জাস্ট তৈরি করলাম আর কি। তো টাইপও ভালো পারি, স্লাইড টাইপ, তাই না? দেখো ইন্টারফেস আসো, কি সুন্দর হয়েছে স্লাইড টাইপ গুলা। আচ্ছা তাহলে আসো ইন্টারফেস অবস্থায় ব্যয়িত সময় কতটুকু, এটা আমি অলরেডি বলছি 90 থেকে 95% ম্যাক্সিমাম সময় এখানে ব্যয় করে ফেলতেছে। তো এখন দেখো এটাকে কি বলা হচ্ছে, প্রস্তুতিমূলক পর্যায় বলা হচ্ছে। এটা আমরা জানি ইন্টার মানে কি প্রবেশ এবং কি প্রস্তুতিমূলক পর্যায়। খুবই গুরুত্বপূর্ণ, দেখো এইটার যে নিউক্লিয়াসটা আছে, এই অবস্থায় যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে কি বিপাকীয় নিউক্লিয়াস। এই অবস্থায় নিউক্লিয়াসকে বলা হচ্ছে কি বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে আমরা এখান থেকে জাস্ট এই কথাটা মনে রাখবো, ইন্টারফেস থেকে টাইমটা মনে রাখবো, আর কি এটাকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে, এই জিনিসটা একটু মনে রাখবো। শেষ। এখন আসো এই ইন্টারফেসের মধ্যে আমরা 3টা উপদশা পাই, G1 G2 G3, সরি G1 S এবং কি G2। তাহলে G1 মানে কি গ্যাপ 1, অথবা আমরা বলতে পারি কি গ্যাপ মানে কি বিরাম 1 বলতে পারি। আর S মানে কি সিনথেসিস বা সংশ্লেষণ। সিনথেসিস কেন বলা হচ্ছে এটাতে, কারণ এখানে ডিএনএ সংশ্লেষণ হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। ওকে, তাহলে আমরা এটাকে বলবো কি সিনথেসিস বা S দশা, এবং ফাইনাল হচ্ছে কি গ্যাপ 2 বা বিরাম 2 বা আমরা G2 বলতে পারি। এই 3টা দশা আমরা পাচ্ছি। তাহলে শুরুতেই চলো হচ্ছে আমরা গ্যাপ 1 বা বিরাম 1 এ চলে যাই। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম, আবারও বলতেছি টাইম বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সময়টা বেশি ইম্পর্টেন্ট। দেখো ব্যয়িত সময় আমরা মনে রাখবো হচ্ছে কি গ্যাপ 1 এ ব্যয়িত সময় কত 30 থেকে 40, সিনথেসিস দশা 30 থেকে 50%, এবং গ্যাপ 2 মানে কি G2 দশা হচ্ছে কি 10 থেকে 20%। দেখো এই যে সিনথেসিস দশায় 30 থেকে 50%, এই লাইনটা এগ্রি ও 21-22 আসছে, এই লাইনটা এগ্রি 21-22 আসছে। ওকে, তাহলে দেখছো কতটা গুরুত্বপূর্ণ। এখন আসো আমরা G1 এ পড়ি। তাহলে G1 মানে কি ইন্টারফেস অবস্থায় প্রথম পর্যায়। তাহলে প্রথম দিকে কোষটা যে কাজটা করবে সে সিদ্ধান্ত নিবে। কি সিদ্ধান্ত নিবে, যে আমি কি পরবর্তী বিভাজনে যাব নাকি এখানে থাকবো, সিদ্ধান্ত নিবে। একটা কোষ হয় সে পরবর্তী বিভাজনে যেতে পারে, আবার একটা কোষ চাইলে এখানে বসে বসে তার জীবনটা শেষ করতে পারে। ইটস আপ টু দিস সেল। ওকে, তাহলে দেখো কোষ পরবর্তী বিভাজনে যাবে কিনা সেটা সিদ্ধান্ত নিচ্ছে এখানে। একদম শুরুতে তো অবশ্যই সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত আর কেউ শেষের দিকে নেয় না, শেষের দিকে সিদ্ধান্ত নেই মানুষ, আর অন্য সবাই দেখবে শুরুতে সিদ্ধান্ত নিচ্ছে। তারপর আসো এইখানে মূলত 2টা ফ্যাক্টর তৈরি হচ্ছে। একটা হচ্ছে কি সাইক্লিন নামক প্রোটিন তৈরি, সাইক্লিন। এই সাইক্লিন থেকে যে ফ্যাক্টরটা আসে সেটাকে বলা হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এই সিডিকে মানে কি, আমরা বলি না যে সিডিকে, এই সিডিকে মানে হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এটা হচ্ছে কি সাধারণত অভ্যন্তরীণ ফ্যাক্টর থাকে। তাহলে অভ্যন্তরীণ ফ্যাক্টর হিসেবে কে থাকে সাইক্লিন সিডিকে। এবং এখানে কি হয় তোমার দেখো সিনথেসিস দশায় গিয়ে কিন্তু মূলত ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আরএনএ রেপ্লিকেশন হয় মাঝে মাঝে, এবং কি প্রোটিন। তো এগুলোর জন্য বিশেষ করে কি ডিএনএ যে রেপ্লিকেশনটা হচ্ছে কোথায় আমাদের এস দশায়, তাহলে এইটার জন্য যে কাঁচামালটা, সেই কাঁচামালটা তৈরি হয় কোথায় G1 এ। তাহলে আমরা মনে রাখবো ভালো করে, 1 নাম্বার সময় কতটুকু 30 থেকে 40%, 2 নাম্বার কোষ এখানে সিদ্ধান্ত নিচ্ছে, 3 নাম্বার এখানে কি হচ্ছে তোমার সাইক্লিন সিডিকে তৈরি হচ্ছে, 4 নাম্বার হচ্ছে তোমার কি এখানে তোমার ডিএনএ রেপ্লিকেশনে কাঁচামাল তৈরি হচ্ছে। 4টা কথা মনে রাখো তাহলে হবে। এর পরবর্তীতে আসো সংশ্লেষ দশা বা এস দশা। এই সংশ্লেষ দশা বা এস দশার মধ্যে সময় হচ্ছে কি 30 থেকে 50%, এটা এগ্রি 21-22 আসছে। আবার দেখো ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে, এইটা আবার এগ্রি 19-20 আসছে, রাজশাহীতে 23-24 আসছে। মানে এই লাইনটা জাস্ট, তাহলে বুঝো কত গুরুত্বপূর্ণ। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা কোথায় হচ্ছে আমরা এমনিতে জানি এস থেকে সিনথেসিস, এখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এটুকু বললেই হবে। হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, যেহেতু আমরা বললাম যে প্রোটিন সংশ্লেষণের জন্য কাঁচামাল তৈরি হচ্ছে, তার মানে কি প্রোটিনটা সংশ্লেষণ হবে কোথায় এস দশায়। অর্থাৎ তুমি যত প্রকারের সংশ্লেষণই পাও না কেন বা সিনথেসিস পাও না কেন, সেটা একটু মনে রাখবা হচ্ছে কি তোমার এস দশাতে। ওকে, এখন আসো গ্যাপ 2। তো গ্যাপ 2 তে সময় কতটুকু 10 থেকে 20% মনে রাখবা। এবং এই গ্যাপ 2 তে আসলে কি কাজ হয়, তাহলে আমার ডিএনএ রেপ্লিকেশন বা আদার্স সব কাজ শেষ। এখন আমার এখানে কাজগুলো হবে কি, দেখো প্রয়োজনীয় এটিপি তৈরি করে। দেখো তাহলে এটিপি তৈরি হচ্ছে কোথায় লাস্টের দিকে গ্যাপ 2 তে। এরপর দেখো এইখানে মূলত মাইক্রোটিউবুল সংশ্লেষণ হচ্ছে। কেন দেখো তোমার সেন্ট্রোজোম থেকে, আমি গত লেকচারে পড়াইছি সাধারণত সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবুলস হয়, এবং এই মাইক্রোটিউবুলস থেকে পরবর্তীতে আমাদের স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে কোথায়, সেই প্রোফেজ দশাতে গিয়ে, মানে আমাদের মাইটোসিসে চলে যাব তখন।
তাহলে দেখো মাইক্রোটিউবুসটা কেন সংশ্লেষণ হচ্ছে? আমাদের স্পিন্ডল তন্তু তৈরির জন্য। এবং দেখো এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, তাহলে দেখো একটা কোষ সে প্রস্তুতির শেষ পর্যায়ে চলে আসছে, তার মানে কি সে এখন ম্যাচুর হয়ে গেছে, অর্থাৎ তাকে আমি এখন বিভাজনে পাঠিয়ে দিব। এই জন্য আমি তার উপর কি ফ্যাক্টর কাজে লাগাবো? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। এটা তাহলে আমরা গ্যাপ 2 তে কি পড়লাম? সময় হচ্ছে 10 থেকে 20%। ওকে, এখানে এটিপি তৈরি হবে, মাইক্রোটিউবুলস তৈরি হবে, এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কাজ করবে। এখন আসলে আমরা একটু ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করি। এটা তো আমার অভ্যন্তরীণ ফ্যাক্টর, আরেকটা হচ্ছে কি জিএফ, বা আমরা এটাকে বলতে পারি গ্রোথ ফ্যাক্টর। জিএফ বা আমরা বলতে পারি এটাকে গ্রোথ ফ্যাক্টর বলতে পারি। তাহলে জিএফ বা গ্রোথ ফ্যাক্টরটা এটা কোথায় থাকতেছে? এটা হচ্ছে কি তোমার সাধারণত বাহ্যিক, এটা বাহ্যিক ফ্যাক্টর। হ্যাঁ, কেমিস্ট্রির সব ক্লাস আমি নিব, বায়োলজি কেমিস্ট্রি আমি আমি একদম সূচনা লগ্ন থেকে বায়োলজি কেমিস্ট্রি আমিই পড়াচ্ছি, আর কেউ না, সবই আমি নিব। ওকে, নেক্সট স্লাইড। চলো এখন আসো আমরা এই যে ফ্যাক্টর গুলো নিয়ে একটু আলাদা আলোচনা করি, যদি আমি ওখানে বলে ফেলছি, বাট এখানে একটু কোষ চক্রের ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করি। দেখো তাহলে আমরা দুই ধরনের ফ্যাক্টর পাই, অভ্যন্তরীণ মানে কি সিডিকে, এবং কি বাহ্যিক মানে কি জিএফ বা গ্রোথ ফ্যাক্টর, এবং কিছু হরমোন থাকে। শেষ। এই পার্টটা থেকে জাবিডি ইউনিটে কোশ্চেন আসছিল, দ্যাটস আমি এটা একটু রাখছি। দেখো জাবিডিতে যেহেতু তোমরা পরীক্ষা দিবা, একটু কভার হয়ে যাক, সমস্যা তো নাই, তাই না? সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো সাইক্লিনের প্রকারভেদ, দেখো সাইক্লিনের প্রকারভেদ, তাহলে আমরা দেখবো সাইক্লিন হচ্ছে কি ডি থাকবে, সাইক্লিন ই থাকবে, সাইক্লিন এ থাকবে, এবং কি সাইক্লিন বি থাকবে। দেখো তাহলে আমরা জানি যে সাইক্লিন ডি কোষকে জি1 থেকে এস এ নিচ্ছে, আবার এস থেকে জি2 তে নিচ্ছে। এখন তুমি চিন্তা করো তো, কোষকে জি1 থেকে এস এ নিচ্ছে, এস থেকে জি2 তে নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, একটা গাড়ি কি হয়? চলে। ধরো গাড়িটা ময়মনসিংহ থেকে ঢাকায় গেল, ঢাকায় থেকে ধরো যে আবার নারায়ণগঞ্জ গেল, তো এই যে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, কে নিয়ে যায়? ড্রাইভার। তাহলে মনে রাখবা এই গাড়িটা কি ডিতে হচ্ছে কি ড্রাইভ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কোষ মানে নিয়ে যাচ্ছে সাধারণত। এরপর আসো ই, মানে কি? দেখো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করতেছে। তাহলে কি করতেছে? ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে কি করতেছে? প্রস্তুত করতেছে। তাহলে ধরো ই থেকে আমরা কি মনে রাখতে পারি? ধরো আমরা কি করি? এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নেই, বা যে কোনো কিছুর জন্য কি করি? আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জন্য কি রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করতেছে। ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় মানে কি? এটা জেইউডি তে আসছিল 23-24-এ। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। তাহলে এ থেকে আমরা কি মনে রাখবো? অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভেশন বা সক্রিয় করতেছে কে? সাধারণত কি সাইক্লিন এ। তারপর দেখো সাইক্লিন বি, স্পিন্ডল তন্তু তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করতেছে কে? সাইক্লিন বি। ক্লিয়ার? তাহলে এইটা তোমরা জেইউডি এর জন্য এটা একটু মাথায় রাখতে পারো, একবার আসছিল। ওকে, তাহলে আমরা গেল এইখান থেকে। হ্যাঁ, ওকে, এখন আসলে আমরা কোয়েশ্চেনে চলে যাই। তাহলে কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় বা ত্বরান্বিত করতেছে? এটা আমাদের জেইউডি 23-24 আসছিল, এটা আমরা রাখছি। জেইউডি 23-24 আসছিল, পরে রাখো। তাহলে এটা কি হবে? সাইক্লিন এ। ওকে, তারপর চলো, কোষচক্রের মোট সময়ের কত ভাগ ডিএনএ প্রতিলিপনে ব্যয় হচ্ছে? তাহলে ডিএনএ প্রতিলিপনে দেখো এটা এগ্রি 21-22 আসছে। তাহলে ডিএনএ প্রতিলিপন আমরা জানি কি এস দশায়, তাহলে এস দশায় কতটুকু সময় বলো? 30 থেকে 40 হচ্ছে কি জি1, এস দশায় কি 30 থেকে 50। ক্লিয়ার? সবাই অ্যান্সার করবে এটা, এগুলা কোশ্চেন গুলা। তারপরে কোশ্চেন আসো দেখে আমাদের, কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুলস তৈরি সৃষ্টি হচ্ছে বলো? এই কোশ্চেন অ্যান্সার করো, কোশ্চেন নম্বর 3, এটা অ্যান্সার করো তো দেখি সবাই। কোশ্চেন 3 অ্যান্সার করো। ফার্স্ট অ্যান্সার করো সবাই সবাই সবাই। গুড, জান্নাতুল লোভা, তিশা, এ ডি। আচ্ছা, বিভিন্ন কোশ্চেন আসছে। এখন দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুলস, তাহলে মাইক্রোটিউবুলসটা তৈরি হচ্ছে কোথায়? আমাকে বলছে কি স্পিন্ডল তন্তুটা তৈরির জন্য মাইক্রোটিউবুলস, তাহলে মাইক্রোটিউবুলস তৈরি হচ্ছে কোথায়? ইন্টারফেজে। আর মনে রাখবা, আমরা একটু এখানে কনফিউশনটা দূর করে দেই, স্পিন্ডল তন্তু তৈরি হয় কোথায় জানো? স্পিন্ডল তন্তু। আরেকটা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র, দুইটা দুই জিনিস। স্পিন্ডল তন্তু মানে কি একটা মাত্র ফাইবার থাকবে, আর স্পিন্ডল যন্ত্র মানে কি এখানে অসংখ্য ফাইবার থাকবে। তাহলে স্পিন্ডল তন্তুটা তৈরি হচ্ছে তোমার এখানে
কোথায় জানো? প্রোফেজে। প্রোফেজের শেষে তৈরি হবে, প্রোফেজের শেষের দিকে সাধারণত স্পিন্ডল তন্তু তৈরি হবে। আর স্পিন্ডল যন্ত্র যেটা আছে, যন্ত্র, সেটা মূলত হচ্ছে কি প্রো মেটাফেজে তৈরি হচ্ছে, প্রো মেটাফেজে তৈরি হয়। একটু কনফিউশনটা দূর রাখো, এটা ক্লিয়ার? তাহলে এই দুইটা একটু কনফিউশন আশা করি দূর রাখবা। তাহলে 3 নাম্বার কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। এর পরবর্তীতে আসো, কোষ বিভাজন কে আবিষ্কার করেছেন? ওয়াল্টার ফ্লেমিং। এটা আমরা জানি, ওয়াল্টার ফ্লেমিং কি করেছেন? কোষ বিভাজনটা এখানে আবিষ্কার করেছেন। গেল এটা। তারপরে চলো দেখি, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হচ্ছে? তাহলে দেখো, কোষ বিভাজন সাধারণত কি হচ্ছে? সাধারণত হচ্ছে এই যে মাদার সেল, মাদার সেল থেকে পরবর্তীতে কি তৈরি হচ্ছে তোমার এখানে? ডটার সেল বা অপত্য কোষ। ঠিক আছে, মাদার সেল থেকে কি তৈরি হচ্ছে? ডটার সেল বা অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলে? মাদার সেল, সিস্টার সেল, ডটার সেল। ওকে, আশা করি বুঝছো সবাই। হ্যাঁ, এখানেও বৈষম্য করছে, দেখছো? সন কেন মাদার থেকে কি পুত্র হয় না, খালি কি কন্যাই হইতেছে? বলো, বৈষম্য না এগুলা? মাদার থেকে কি শুধু কন্যা হয়? পুত্রও তো হচ্ছে, তাহলে পুত্রকে কেন বাদ দিল? এটা কি ঠিক? এটা চরম ভুল। ওকে, তাহলে আমাদের প্রথম টাইপ শেষ। তাহলে কেমন লাগছে বলো? প্রথম টাইপটা থেকে আমরা কি কি পড়লাম? আমি একটু সামারি দিচ্ছি। আমরা প্রথম টাইপে পড়লাম হচ্ছে কোষ বিভাজনের বেসিকটা। আবিষ্কার কে করেছেন? ওয়াল্টার ফ্লেমিং, সামুদ্রিক স্যালামান্ডারে। ওকে, কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হয়, কে বলেছেন? রুডলো ভিরশাউ। একজন সুস্থ মানুষের দেহে 10⁻14 বা 100 ট্রিলিয়ন সংখ্যক কোষ থাকতে পারে। ওকে, নবজাতকটা না পড়লে হবে। সেকেন্ড টাইপে গিয়ে আমরা পড়লাম কোষ বিভাজনের প্রকারভেদ, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস পড়লাম। অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং অ্যামাইটোসিস কাদের দেখা যায়? এমিবাতে দেখা যায়। আদি কোষ, অ্যামিবা, তারপর ইস্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বিভাজনকে আমরা দ্বিভাজন বলা হচ্ছে। এইটুকু বললাম। এর পরবর্তীতে আমরা কি কোষ চক্র বা সেল সাইকেল বললাম। কোষ চক্র কারা প্রস্তাবন করেছেন? একটা চক্রের মধ্যে ঘুরতে 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 হাঁপিয়ে গিয়েছিলেন কে? হা থেকে হাওয়ার্ড, পর থেকে হচ্ছে কি প্যাল্ক। এই দুজন কি করেছেন? কোষ চক্রটা প্রস্তাবন করেছেন। কোষ চক্র জিনিসটা কি? একটা কোষের সৃষ্টি, একটা কোষের বৃদ্ধি, একটা কোষের বিভাজন। এই তিনটাকে বলা হচ্ছে কি কোষ চক্র। কোষ চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ইন্টারফেস আর একটা হচ্ছে কি অ্যামফেস। ইন্টারফেস মানে কি? প্রস্তুতিমূলক। অ্যামফেস মানে কি? মাইটোসিস। ইন্টারফেসে দেখো, এখানে তোমার যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে কি বলা হচ্ছে? বিপাকীয় নিউক্লিয়াস। সময় কতটুকু যায়? 90 থেকে 95%। এটার তিনটে উপদশা আছে, G1, S, G2। G1 আমরা বললাম, G1 এর সময় হচ্ছে 30 থেকে 40%। G1 এ তোমার সিডিকে তৈরি হচ্ছে। আর G1 এ তোমার সবকিছু মানে ডিএনএ, আরএনএ, প্রোটিন সংশ্লেষণের জন্য যে কাঁচামাল, সেটা তৈরি হচ্ছে কোথায়? G1 এর মধ্যে। এবং G1 এ কোষটা সিদ্ধান্ত নেয়। এসে গিয়ে পড়লাম কি? এখানে ডিএনএ সিনথেসিস হচ্ছে। সময় কত? 30 থেকে 50%। এবং কিছু হিস্টোন প্রোটিনও সংশ্লেষণ হচ্ছে। G2 তে গিয়ে পড়লাম কি? এখানে অ্যাটিপি তৈরি হচ্ছে, এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কাজ করতেছে, মাইক্রোটিউবুলস তৈরি হচ্ছে। পরবর্তীতে আমরা মোটামুটি মানে এই পর্যন্ত আর দুইটা ফ্যাক্টর পড়লাম। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ ফ্যাক্টর হচ্ছে সাইক্লিন সিডিকে, এবং বাহ্যিক ফ্যাক্টর হচ্ছে কি জিএফ ফ্যাক্টর। সাইক্লিন সিডিকে আবার 4টা জিনিস পড়লাম, সাইক্লিন এ, সাইক্লিন ডি, সাইক্লিন ই এবং কি সাইক্লিন বি। শেষ। সো আমাদের ফার্স্ট টাইপ কমপ্লিট। ওকে, পরবর্তীতে চলো দেখি আমরা মাইটোসিস আমরা চলে আসছি। তাহলে মাইটোসিস জিনিসটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম, এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য সংজ্ঞার মতন এটা গুরুত্বপূর্ণ। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়েই একবার বিভাজিত হবে। তাহলে দেখো, নিউক্লিয়াস ও ক্রোমোজোম একটু মাথায় রাখবে, নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই কয়বার? জাস্ট একবার করে বিভক্ত হয় এবং সম আকৃতির। তার মানে কি? মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে ডটার সেলটা হবে সেটা কি সম আকৃতির হবে। সম আকৃতি এবং কি গুণাগুণটা সমগুণ থাকবে। তাহলে দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে মাইটোসিস বলে। তাহলে এই সংজ্ঞা থেকে তোমার বেশ কিছু প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হচ্ছে? 2বার। ক্রোমোজোমও 2বার। অর্থাৎ নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে। নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হচ্ছে, সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটি কোষে পরিণত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি মাইটোসিস বিভাজন। তাহলে এই মাইটোসিসটাকে আমরা যদি ইতিহাসের দিকে চলে যাই,
ইতিহাসটা হচ্ছে কি, এটাকে সর্বপ্রথম শুধু কোষ মানে নিউক্লিয়াসের বিভাজনই ধরা হইতো, সর্বপ্রথম এটাকে সাইটোপ্লাজমের বিভাজন ধরা হতো না। এবং সর্বপ্রথম দেখো এটাকে কেরিওকাইনোসিস বলে আখ্যায়িত করেছিলেন কে? স্লাইখার। কে কেরিওকাইনোসিস বলে কি আখ্যায়িত করেছে? স্লাইখার। তাহলে দেখো স্লাইখার, এই খার থেকে কি কের, খার থেকে কি মনে আমরা কের, তাহলে আমরা বলতে পারি কি যে কেরিওকাইনোসিস কে লক্ষ্য করেছিলেন? স্লাইখার। এবং মাইটোসিস, মাইটোসিস কে লক্ষ্য করেছিলেন? ফ্লেমিং। তাহলে ওয়াল্টার ফ্লেমিং যেরকম কোষ বিভাজন আবিষ্কার করেছেন এবং এইটাকে মাইটোসিস বলে নামকরণ করেছেন কে? তোমার ফ্লেমিং। ওকে, এখন আসো স্থান কোথায় ঘটতেছে। সাধারণত মাইটোসিসটা দেহকোষের বিভাজন, এই মাইটোসিস জিনিসটা হচ্ছে কি সাধারণত দেহকোষে ঘটে। তাহলে স্থানটা কোথায়? মূলত আমরা মনে রাখবো কি দেহকোষে এটা মূলত ঘটে থাকে, বা দেহকোষে বৃদ্ধি সৃষ্টি। তোমরা মনে রাখবে মাইটোসিসের কাজটা কি জানো? কোনো কিছুকে সৃষ্টি করা, বৃদ্ধি করা, ক্ষয়পূরণ করা, এই জিনিসগুলা। তাহলে দেখো এগুলো কোথায় ঘটবে? বিভাজন ক্ষমতা সম্পন্ন, তার মানে যেই কোষগুলো সাধারণত বিভাজিত হইতে পারে সেইখানে মূলত মাইটোসিস গুলা ঘটবে, দেহকোষে ঘটে থাকে। তাহলে কোন কোষে? দেহকোষে ঘটে থাকে। আর দেহকোষগুলো কি অলওয়েজ ডিপ্লয়েড থাকে, 2n। যেমন শাখা প্রশাখার শীর্ষ, শাখা প্রশাখার শীর্ষ বৃদ্ধি পায়, বর্ধিষ্ণু মূল, মূল বৃদ্ধি পায়, জননাঙ্গ সৃষ্টি হয়। দেখো এই কোয়েশ্চনটা একটু কনফিউজিং আসতে পারে, অনেকেই দেখে কি জননাঙ্গ প্রশ্নটা আসলেই মনে করে যে এটা মিওসিস। মনে রাখবা জননাঙ্গ সৃষ্টি করতেছে কিন্তু মাইটোসিস। জননাঙ্গ সৃষ্টিটা করতেছে মাইটোসিস, বা জনন কোষের যে বিভাজনটা হচ্ছে, বংশ বৃদ্ধিটা হচ্ছে, এই জিনিসগুলো সাধারণত কে করতেছে? এই জিনিসগুলো করতেছে হচ্ছে তোমার কি মিওসিস। বা জননাঙ্গদের সৃষ্টিটা, সেই সৃষ্টিটা করতেছে কে? মাইটোসিস। এই যে দেখো এখানে সুন্দর করে আছে, এইভাবে দেখো, এটা প্রথমে ছিল, তারপর প্রোফেজ, তার প্রোফেজ, প্রোমেটাফেজ, এরপর ধরে এখানে মেটাফেজ হইলো, অ্যানাফেজ হইলো, টেলোফেজ হইলো, এইভাবে মূলত। আচ্ছা সরি, এইটা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে এখানে চিত্রটা ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট এরকমই হচ্ছে। অর্থাৎ দেখো এইটা যদি আমরা মাতৃকোষ ধরি, এই মাতৃকোষের সাইজ, এই যে তোমার অপত্য কোষের সাইজ সব সমান। মাতৃকোষের ক্রোমোজোম দেখো, অপত্য কোষের ক্রোমোজোম দেখো, সবকিছু হোমোজেনাস, মানে সেম। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখো, আমরা বেসিকটা পড়ে ফেলছি। এখন আসো দ্রুত মাইটোসিস কাদের হচ্ছে, জিরো মাইটোসিস কাদের হচ্ছে। এই স্লাইডটা তোমরা একটু স্কিপ করো, এটা লাগবে না, এটা লাগবে না, এটা স্কিপ করতে পারো। আচ্ছা এটা একটু ডিলিট করে দিই, এটা তোমাদের লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এখন আসো মাইটোসিসের ধাপসমূহ। তাহলে আমরা মাইটোসিসের মধ্যে দুইটা ধাপ পাচ্ছি মূলত। একটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, বা আমরা বলতে পারি কি নিউক্লিয়াসের বিভাজন। এই সিম্পল জিনিসটাও কিন্তু কোশ্চেন আসে, এটাকে আমরা বলি কি যে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস। আরেকটা হচ্ছে কি আমাদের সাইটোকাইনেসিস, বা আমরা বলতেছি কি এটাকে সাইটোপ্লাজমের বিভাজন। কারণ নিউক্লিয়াসের বিভাজনটা হইলেই কিন্তু আমাদের কোষ সৃষ্টি হচ্ছে না, বুঝছো? আমরা যদি শুধু নিউক্লিয়াসের বিভাজনটা করি তাহলে আমাদের কোষ সৃষ্টি হচ্ছে না, আমাদের বহু কোষ সৃষ্টি হবে, কিন্তু আলটিমেটলি আমি যদি কোষটাকে আলাদা করতে চাই তখন আমার সাইটোপ্লাজমের বিভাজনটা প্রয়োজন আছে। তাহলে দেখো এই ক্যারিওকাইনেসিস আমরা কি পাচ্ছি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপ আমরা পাচ্ছি, এবং এই 5টা ধাপ নিয়ে আমাদের বিস্তারিত পড়া হবে। ওকে, চলো প্রোফেজ বা আদ্য পর্যায়ে। দেখো প্রোফেজ বা আদ্য পর্যায়ে আমরা এখানে একটা নেমোনিক্স এর মাধ্যমে মনে রাখতে পারি যে দিবানিশি ক্রমে ক্রমে মোটা হলে। তাহলে দেখো যারা একটু মানে পরিশ্রম কম করো বা ই হয়, তারা কি হয় দিবানিশি, মানে ধীরে, মানুষ কিন্তু হঠাৎ করে মোটা হয় না, দিবানিশি ক্রমে ক্রমে মোটা হলে। তাহলে দেখো এখানে দি থেকে কি মনে রাখবো? দীর্ঘস্থায়ী। আমি ট্রিক্সও দিচ্ছি, আমার মনে হয় যে এমনিতে তোমরা মনে রাখতে পারো এগুলো। তাহলে দি থেকে হচ্ছে কি আমরা দীর্ঘস্থায়ী। তারপর ব, ব থেকে হচ্ছে কি এখানে বিয়োজন হবে, কে বিয়োজন হবে? জল বিয়োজন হবে, ঠিক আছে। এরপর আসো তোমার এখানে আর কি করতে পারবো আমরা ক্র, এই ক্র থেকে আমরা মনে রাখবো কি এখানে ক্রোমাটিড তৈরি হচ্ছে। দেখো ক্রোমাটিড বলতে কি বোঝাচ্ছি আমরা, আমরা একটু পরে বুঝবো। এরপর আসো ক্রমে ক্রমে মোটা হলে, তাহলে ক্রোমোজোম গুলা কি খাটো মোটা হচ্ছে, ক্রোমোজোম খাটো ও মোটা হয়। এখানে একটু খেয়াল করে দেখো মাইটোসিস হচ্ছে কি সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়ে, এটা যেও 21-22 আসছে। তাহলে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়কে মাইটোসিস, এই ইনফোটা মনে রাখবা। এবং এখানে কি করতেছে? জল বিয়োজন করতেছে, জল বিয়োজন করতেছে। ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো ও মোটা হয়। তবে এইখানে ক্রমাগত খাটো মোটা এটা ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি খাটো এবং সব থেকে বেশি মোটা যদি আসে তাহলে কিন্তু সেটা আমাদের মেটাফেজ দশা হবে, তখন কিন্তু প্রোফেজ হবে না। এবং ক্রোমাটিড সৃষ্টি হচ্ছে। এখন ক্রোমাটিড জিনিসটা একটু তোমাদেরকে বলি, দেখো ক্রোমাটিড জিনিসটা কি। ক্রোমাটিড জিনিসটা হচ্ছে একটু খেয়াল করবা, ধরো এইটা যদি একটা ক্রোমোজোম হয়,
এটা হচ্ছে কি আমরা ধরলাম একটা ক্রোমোজোম। এখন ক্রোমাটিড তখনই হবে যখন তুমি দেখবা এই যে বাহুটা আছে না, এই বাহুটা যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে। দেখো তুমি যখন দেখবা যে আমার এই ক্রোমোজোমের মধ্যে কি গ্রিন কালার যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে বাহু, আর এখানে রেড যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। তাহলে বাহুগুলো দ্বিখণ্ডিত হচ্ছে কিন্তু সেন্ট্রোমিয়ারটা আগের জায়গায় আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ক্রোমাটিড। আবার তুমি যখন দেখবা যে না আমার বাহুটাও, বাহু এবং সেন্ট্রোমিয়ার দুইটা হচ্ছে কি আমার দ্বিখণ্ডিত হয়ে গেছে, যখন তুমি দেখবা যে বাহু এবং সেন্ট্রোমিয়ার দুইটাই দ্বিখণ্ডিত হয়ে গেছে এরকম, দেখো এইটা হচ্ছে কি অপত্য ক্রোমোজোম। তাহলে আমরা বলতে পারি কি, দেখো এইটা হচ্ছে কি আমরা বললাম যে ডিরেক্টলি ক্রোমোজোম, একটু মনে রাখবা ডিরেক্টলি ক্রোমোজোম। আর এটা হচ্ছে তোমার কি ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় নাই। আর এটা হচ্ছে কি অপত্য ক্রোমোজোম, অপত্য মানে কি একদম বিভক্ত, অপত্য ক্রোমোজোম। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে আমাদের প্রোফেজে তৈরি হচ্ছে কোন জিনিসটা, এই ক্রোমাটিড জিনিসটা আমাদের প্রোফেজে তৈরি হচ্ছে, আর অপত্য ক্রোমোজোমটা আমাদের প্রোফেজে তৈরি হবে না, ওইটা আমাদের মেটাফেজে গিয়ে তৈরি হবে। আচ্ছা দেখো, এবং এখানে এই যে ক্রোমাটিড সৃষ্টি হচ্ছে এই লাইনটা এগ্রিতে 20-21 আসছে, এগ্রিতে 20-21 আসছে, খুলনাতে 17-18 সেশন আসছে এই লাইনটাই। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। দেখো যদি প্রশ্ন আসে, এখানে একটা কনফিউজিং জিনিস আছে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি কোথায় ঘটে। যদি প্রোফেজ অপশনে থাকে প্রোফেজ দাগাবা, প্রোফেজ যদি না থাকে তাহলে মেটাফেজ দাগাবা। ওকে, এখন আসো স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে এখানে। তাহলে এখানে সূচনাটা মূলত ঘটতেছে, বাট আলটিমেটলি স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে তোমার কোথায়, আমাদের বা প্রোমেটাফেজে। তাহলে নিশীতে শীতে কি মনে রাখবো আমরা, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। প্রাণীকোষে সেন্ট্রুল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে, মানে সেন্ট্রুল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুস থেকে। তাহলে দেখো প্রাণীকোষে কোত্থেকে হচ্ছে সেন্ট্রুল থেকে স্পিন্ডল তন্তু, আর উদ্ভিদ কোষে আমরা যেটা পড়ছিলাম যে জি2 তে সাধারণত কি সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবুস তৈরি হয়, এবং এই মাইক্রোটিউবুস থেকে মূলত কি স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে। মাইক্রো মানে কি ক্ষুদ্র, টিউবুস মানে কি নালিকা, ছোট্ট ছোট্ট নালিকা গুলা মিলে একত্র হয়ে একটা ফাইবার তৈরি করে, এবং এই ফাইবার গুলো মিলে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে। তাহলে আমাদের প্রোফেজ গেল, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়, এখানে ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়, এখানে হচ্ছে তোমার কি ধরো ক্রোমাটিড তৈরি হচ্ছে, এখানে হচ্ছে কি জল বিয়োজন হচ্ছে, এখানে হচ্ছে কি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটা শুরু করে, এবং এখানে হচ্ছে কি স্পিন্ডল তন্তু তৈরির সূচনা ঘটতেছে। এই জিনিসগুলো আমাদের জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রোফেজ গেল। ওকে, এই স্লাইডটা একটু ক্যান্সেল দেয়, এটা আমাদের এমটি। ওকে, এখন আসো প্রোমেটাফেজ বা আদ্য পর্যায়, আদ্য মধ্য পর্যায়, প্রোমেটাফেজ বা আমরা আদ্য মধ্য পর্যায় বলি। তাহলে দেখো প্রোমেটাফেজ এটা হচ্ছে কি, নর্মালি দেখবা তুমি যদি গুগল করো বা চ্যাট জিপিটি করো, দেখো তখন হচ্ছে কি তুমি একটু খেয়াল করবা যে প্রোমেটাফেজটাকে আসলে ধরা হয় না এভাবে। প্রোফেজের পর ডিরেক্টলি মেটাফেজ ধরে, মেটাফেজের পর অ্যানাফেজ ধরে, অ্যানাফেজের পর টেলোফেজ ধরে ফেলে, প্রোমেটাফেজটাকে আলাদা করে ধরে না। তাহলে প্রোমেটাফেজ এটা হচ্ছে কি একদম স্বল্পস্থায়ী পর্যায়ে। তাহলে এইটা কোশ্চেন আসতে পারে যে স্বল্পস্থায়ী পর্যায়ে কোনটা, প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে, তাহলে আমি বলছিলাম যে স্পিন্ডল যন্ত্র কোথায় সৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে, মাঝের অঞ্চলকে অলওয়েজ বিষুবীয় অঞ্চল বা এটাকে ইকুয়েটর বলা হচ্ছে। এবং দেখো এখানে যে তোমাদের স্পিন্ডল ফাইবার গুলো তৈরি হচ্ছে, ধরো আমরা যদি দেখি এখানে কোষটাকে, ধরো এরকম এরকম, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা চিন্তা করি যে ধরো এরকম কিছু ফাইবার আছে, এগুলো হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে, এগুলো ধরো স্পিন্ডল যন্ত্রটা এটা। তাহলে আমরা চিন্তা করলাম যে এখানে ধরো স্পিন্ডল যন্ত্রের মধ্যে যদি গিয়ে কি হয় যে এইখানে কোন একটা তোমার কোন একটা কি ক্রোমোজোম গিয়ে যুক্ত হইলো, এইখানে ক্রোমোজোম যুক্ত হইতে পারে, বিভিন্ন জায়গার মধ্যে কি ক্রোমোজোম যুক্ত হইতে পারে। কি প্রবলেম নাকি কোনো, কি কি বলো, ফারিয়া রহমান বলো, এনি প্রবলেম? ও স্লাইড পুরা দেখা যাচ্ছে না, এটা বলবা। এখন দেখা যাচ্ছে, ওকে এখন ঠিকঠাক, হ্যাঁ। ওকে, এখন দেখো এই যে তোমার স্পিন্ডল জন্তু যে তন্তুগুলো আছে, এই তন্তুর মধ্যে কি হয়েছে তোমার
তোমার ক্রোমোজোম গুলোকে আটকে আছে। আটকে থাকে কখন? যখন কেউ কাউকে অ্যাট্রাক্ট করতে পারে, অ্যাট্রাক্ট। তাহলে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুগুলোকে কি বলা হচ্ছে? ট্রাকশন ফাইবার। ট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন। তাহলে ট্রাকশন ফাইবার দেখা যাচ্ছে এখানে। ক্রোমোজোম গুলো যখন দেখো এই ট্রাকশন ফাইবারে, দেখো সবগুলো কিন্তু ট্রাকশন ফাইবার না, তুমি সবগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে কিন্তু তুমি ক্রোমোজোম পাবা না, যেগুলোতে পাবা সেগুলো হচ্ছে কি? ট্রাকশন ফাইবার। ওকে, এখন এই যে ট্রাকশন ফাইবারে যখন তোমার ক্রোমোজোমটা গিয়ে লাগবে, লাগার সময় কি একটু কেটে উঠবে না? এই কাপাটাকে বলা হচ্ছে কি? ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। তাহলে ক্রোমোজোমের নৃত্য কই দেখা যাচ্ছে? তোমার তোমার কি বলা প্রোমেটাফেজের মধ্যে দেখা যাচ্ছে। এইটা এগ্রি 20-21 আসছে, দেখছো? এবং ফাইনালি দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটে? এইখানে এই মাথাগুলোতে কিছু সূর্যের মতো জিনিস দেখা যায়। এই মাথাগুলোতে এরকম সূর্যের রশ্মি যেরকম আছে না, এরকম কিছু অংশ দেখা যায়। এগুলো হচ্ছে কি? সাধারণত এই যে মাথাগুলোতে দেখা যায়। এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি? অ্যাস্টার রে। কি বলা হচ্ছে? অ্যাস্টার রে। তাহলে প্রাণী কোষে কি দেখা যায়? অ্যাস্টার রে থাকে। এটা আসছে জিএসটি 2324। আমি বুঝো কত সুন্দর করে অ্যানালাইসিস করে। তাহলে ক্রোমোজোমের নৃত্য দেখা যাচ্ছে এখানে। আমরা এখান থেকে কি পড়বো? প্রোমেটাফেজ। প্রথম হচ্ছে কি? স্বল্পস্থায়ী পর্যায়। এটা হচ্ছে তোমার কি? স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, ট্রাকশন ফাইবার, তারপর ক্রোমোজোমের নৃত্য এবং কি? অ্যাস্টার রে। শব্দগুলো জাস্ট কিওয়ার্ডস গুলো মনে রাখবো, জাস্ট কিওয়ার্ডস মাথায় রাখবো, তাইলে হয়ে গেছে তোমাদের। পরে চলো মেটাফেজ বা মধ্য পর্যায়। তাহলে মেটাফেজ কি? আমরা মনে রাখবো মস্কো। মেটাফেজ মোটা ম। মেটাফেজে মস্কো মনে রাখতে পারি, অথবা কি আমরা মনে রাখতে পারি এখানে কি? ম্যাক্সিমামে কি? ম দিয়ে শুরু হবে। দেখো এখানে ম্যাক্সিমামে কি দিয়ে শুরু হবে? ম দিয়ে শুরু হবে। যেমন ধরো এইখানে ক্রোমোজোম গুলো কোনো বিষুবীয় অঞ্চল অবস্থান করে, অর্থাৎ কি? মাঝের বরাবর অবস্থান করতেছে। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে, এবং বিষুবীয় অঞ্চল বা মাঝে অবস্থান করে বিদায়। এই যে দেখছো মাঝে শব্দটা আবার চলে আসছে। তাহলে মাঝে অবস্থান করলে কি? মেটাকাইনেসিস বলতেছে। তাহলে মেটাকাইনেসিস কোথায় করতেছে? এই তোমার মেটাফেজ দশায়। এটা দেখো কোথায় আসছে, আর আশ্রয় ইউনিভার্সিটি 22-23 সেশন আসছে এই লাইনটা থেকে কোশ্চেন, যে মেটাকাইনেসিস কোথায় ঘটে? এই যে তোমার মেটাফেজে ঘটতেছে। তাহলে মেটা থেকে মেটাফেজ মিলতেছে, এবং এইটা দেখো বাউতে 18-19 আসছে। তাহলে বুঝো ইনশাল্লাহ আমি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, দেখো মানে একটাই লাইন কোন ইয়ারে আসছে, এইভাবে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা বুঝাই দিচ্ছি। বুঝাইতে পারছোই? তো তুমি আর বলো এর থেকে আসলে এর থেকে অ্যানালিটিক্যাল ক্লাস আর কি হইতে পারে? তো এইভাবে বলতেছি, দেখো লাইন সহ একদম অ্যানালাইসিস করা। ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি, দেখো যেহেতু বলছি কি এখানে ম্যাক্সিমাম ম, তাহলে যখন বলবে কি সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি স্পষ্ট, এটা কোথায় হচ্ছে? মেটাফেজে হচ্ছে। তাহলে তোমার কোয়েশ্চেনটা কিভাবে আসবে যে সব থেকে বেশি মোটা খাটো এগুলো কই হচ্ছে? মেটাফেজে হচ্ছে। এখন এই যে সবচেয়ে বেশি মোটা হওয়া, সবচেয়ে বেশি খাটো হওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? সুপার কোয়েলিং। তাহলে আমরা এটা মনে রাখবো যে সুপার কোয়েলিং কই দেখা যাচ্ছে? এই মেটাফেজের মধ্যে দেখা যাচ্ছে। এবং এই যে মোটা হওয়াটা, এই মোটা হওয়াটাকে আরেকটা বলে কি? কনডেনসেশন বলা হচ্ছে। আর ফাইনালি দেখো এখানে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভক্তি হচ্ছে। দেখো সেন্ট্রোমিয়ারে বিভক্তি হচ্ছে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে প্রথম দিকে, যে যখন তোমার অপত্য ক্রোমোজোম তৈরি হয় তখন কিন্তু আগে দেখো ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়েছিল, ঠিক আছে, বা সেন্ট্রোমিয়ারটা কিন্তু আলাদা হয় নাই। তাহলে এখন কি হবে? আমার সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যাবে, এবং সেন্ট্রোমিয়ারটা যখন আলাদা হবে তখনই মূলত হচ্ছে কি? অপত্য ক্রোমোজোমটা তৈরি হবে। এই সেন্ট্রোমিয়ার বিভক্তি কই হচ্ছে? এই জিনিসটা জিএসটি 20-21 সেশন আসছে। তাহলে দেখো আমি যে এখানে ডান পাশে মস্কো কথাটা লিখে রাখছি, এই মস্কো কথাটা ইম্পর্টেন্স আশা করি বুঝছো। তাহলে মস্কুর ম থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস এই ম থেকে মনে রাখবো কি? ক্রোমোজোম গুলো মোটা কাটা হচ্ছে। তারপর এখানে দন্ত স থেকে আমরা মনে রাখবো কি? সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং। এরপর এখানে মনে রাখবো সেন্ট্রোমিয়ার বিভক্তি। সেন্ট্রোমিয়ার বিভক্তি। এবং এই যে মস্কুর ক থেকে মনে রাখবো কি? কনডেনসেশন। শেষ। মেটাফেজ আমাদের ডান। মেটাফেজ ডান। এনাফেজ, এনাবাস। এনাফেজ মানে কি? অ্যানাবাস। কি বাস? অ্যানাবাস। চলো চলতেছে চলতেছে, গতি, বিশাল গতি। তাহলে দেখো এখানে কি হবে? আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজনটা শুরু হয়েছিল মেটাফেজে। আর যখন প্রশ্ন আসবে যে অপত্য ক্রোমোজোমটা কোথায় তৈরি হয়েছে, তাহলে আমরা মনে রাখবো কি? অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে তোমার এখানে অ্যানাফেজ পর্যায়ে। এবং অপত্য ক্রোমোজোম গুলো যখন সৃষ্টি হবে তখন এই ক্রোমোজোম গুলো দেখো আমাদের মেটাফেজে কি ছিল? মেটাকাইনেসিস, অর্থাৎ বিষুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত ছিল। এখন কি হবে? এরা যেহেতু আলাদা হয়ে গেছে, এই যে আলাদা হয়ে গেছে, আগে ছিল এইভাবে, এখন আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে কিছুটা যাবে কি উপরের মেরুতে, কিছুটা যাবে কি নিচের মেরুতে, অর্থাৎ এরা মেরুর দিকে চলাচল শুরু করবে। এবং এইভাবে দেখো পাখি যেরকম এভাবে চলে না, দেখো ওদের যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা থাকবে কি সবার আগে, আমাদের যেরকম বুকটা সবার আগে,
এবং বাহুগুলা মানে কি ডানাগুলা থাকবে কি পেছনের দিকে বা অনুগামী। তাহলে সেন্ট্রোমিয়ার থাকবে কি অগ্রগামী এবং বাহুগুলা কি এই সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করবে। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার থাকবে কি অগ্রগামী, তারপর দেখো বাহুগুলো থাকবে কি অনুগামী। এটা যেহেতু 22 আসছে, তাহলে আমরা অ্যানাফেজ থেকে কি পড়বো যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে এবং এখানে কি এরা মেরুমুখী চলন শুরু হবে। তখন কি এই অপত্য ক্রোমোজোম গুলো মেরুমুখী চলন হবে এবং দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী থাকবে। শেষ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি এই যে দেখো তখন সেন্ট্রোমিয়ারটা কারো কারো ক্ষেত্রে কি ধরো তোমার বাহুর মাঝে থাকবে, কারো কারো ক্ষেত্রে কি একটু বেশি একদিকে একটু বেশি একদিকে একটু কম, কারো কারো ক্ষেত্রে একদম লাস্ট মাথায় থাকতে পারে। এটা ডিপেন্ড করতে পারে এক এক জায়গায় এক এক রকম। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী অপত্য ক্রোমোজোম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মেটাসেন্ট্রিক, মেটা মেটা মানে কি মধ্য, মধ্য কেন্দ্রিক। এই যে দেখো তুমি যদি চিন্তা করো যে ভি, এই ভি এর এই যে দুইটা বাহুর মাঝে এখানে দেখবে সেন্টিমিটারটা সাব মেটাসেন্ট্রিক মানে উপমধ্যকেন্দ্রিক। তাহলে এটা উপমধ্যকেন্দ্রিক বলতে কি বোঝাচ্ছে, একটা মাথা একটু বড় থাকবে একটা একটু ছোট থাকবে, তাহলে সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক। এই যে এটা অ্যাক্রোসেন্ট্রিক, দেখো অ্যাক্রোসেন্ট্রিক জে এবং কি টেলোসেন্ট্রিক আই। তাহলে আমরা কি মনে রাখবো ভি এল জে আই, ভি এল জে আই। ভি মানে কি মেটাসেন্ট্রিক, এল মানে কি সাব মেটাসেন্ট্রিক, জে মানে কি অ্যাক্রোসেন্ট্রিক এবং আই মানে কি টেলোসেন্ট্রিক। হিসাব বরাবর শেষ। দেন টেলোফেজ মানে কি সর্বশেষ পর্যায়ে বা অন্ত পর্যায়ে। তাহলে এখানে আসলে কি ঘটবে, এখানে হচ্ছে কি সব প্রোফেজের উল্টো ঘটে মোটামুটি। ম্যাক্সিমাম কাজে কি প্রোফেজের উল্টো ঘটবে। এখানে প্রোফেজের উল্টো। দেখো ফার্স্টে আসো অপত্য ক্রোমোজোম সমূহ মেরুতে অবস্থান নেয় এবং কি জলযোজন। মেরুর না কি সে এটা বলার দরকার নেই, কারণ আমরা যেহেতু দেখলাম যে অ্যানাফেজে কি মেরুমুখী চলনটা ছিল, তার মানে কি এখন এসে আমার মেরুতে অবস্থানটা নিবে। আমি লাস্টে একটা সামারি দেবো তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের প্রোফেজে কি ছিল জলবিয়োজন, তাহলে এখানে কি হবে জলযোজন ঘটবে। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপের পুনঃ আবির্ভাব ঘটে। তাহলে প্রোফেজে কি ছিল, প্রোফেজ হচ্ছে তোমার কি বিলুপ্তি শুরু হয়েছিল আর এখানে এসে কি হবে পুনঃ আবির্ভাব ঘটবে। আমাদের কোষটা এখন নিউক্লিয়াসটা বিভাজন শেষ, বাট আমাদের কিন্তু কোষ বিভাজন শেষ হয়নি। আমাদের নিউক্লিয়াস বিভাজন শেষ হয়েছে, বাট আমাদের স্টিল সাইটোপ্লাজম বিভাজনটা বাকি আছে। ওকে, নেক্সট চলো সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস জিনিসটা কি, কোষ বিভাজনে যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভক্ত হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ক্যারিওকাইনেসিস কি দুটি আলাদা তোমার তৈরি করতে পারে, মানে আলাদা নিউক্লিয়াস তৈরি করতে পারে। বুঝাইতে পারছি? বাট এখানে সাইটোপ্লাজম কি করবে, দুটো আলাদা কোষ সৃষ্টি করতেছে, এটা কি সাইটোকাইনেসিস। তো এখানে দেখো সাইটোকাইনেসিসটা কিভাবে ঘটে। সাধারণত একটা কোষ, দেখো আমাদের এই যে দুটো একটা কোষ হয়, তাহলে দেখো এখন আমরা যেটা পাইলাম যে এই পাশে হচ্ছে কি একটা নিউক্লিয়াস, এই পাশে একটা নিউক্লিয়াস, বাট আমাদের সাইটোপ্লাজমটা এখন আলাদা হয় নাই। সাইটোপ্লাজমটা কিভাবে আলাদা করব, আমরা যদি এখানে একটা পার্টিশন তৈরি করতে পারি তাহলে তো আলাদা হয়ে যাবে। এই পার্টিশনটা কিভাবে তৈরি হয়, এই লাইনটা একটু মনে রাখো ভালো করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট কোত্থেকে আসছে, এন্ডোপ্লাজমিক থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট। ওকে, গলগি বডি থেকে আসা ভেসিকল, তাহলে দেখো গলগি বডি থেকে আসা কি ভেসিকল মিলে তোমার কি তৈরি করে, কোষ প্লেট তৈরি করে। এই যে এটা আমরা গত লেকচারে পড়ছি কোষ ও এর গঠনে। তাহলে এখানে কোষ প্লেটটা তৈরি করবে এবং দুইটা কোষ আলাদা হয়ে যাবে এবং আলটিমেটলি দুইটা অপত্য কোষে পরিণত হবে। এখন ধরো কোনো কারণে এই যে তোমার এখানে যে কোষ প্লেটটা তৈরি হয়েছে, কোষ প্লেট তৈরি হইল না, মানে সাইটোকাইনেসিস এটা ঘটলো না, তখন আমরা এটাকে কি বলবো, তখন আমরা বলবো হচ্ছে কি একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস, অর্থাৎ সেটাকে আমরা বলি কি বহু নিউক্লিয়াস দশা। এবং এই বহু নিউক্লিয়াস দশাটাকে মূলত বলা হয় কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে আমরা কি দেখবো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে কি বহু নিউক্লিয়াস চলে আসবে। তখন কি বহু নিউক্লিয়াস চলে আসতেছে, সিম্পল। তাহলে বহু নিউক্লিয়াস চলে আসে, যেমন ডাবের পানি। তাহলে কোশ্চেন আসে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের রেজাল্ট বা ফলাফল, তখন আমরা কি বলবো, ডাবের পানি। ডাবের পানি হচ্ছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলাফল। ওকে, এরপর দেখো বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ, তাহলে এই দুইটা লাইন মনে রাখবা। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হচ্ছে এবং প্রাণী কোষকে কি বলা হচ্ছে। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ পরে পড়বো। প্রাণী কোষে কি আছে, প আছে, এই প থেকে আমরা মনে রাখবো কি প্লাজমোডিয়াম। আর উদ্ভিদ কোষে কি বলতেছে, সিনোসাইটিক। সবাই বুঝছে? তাহলে আমাদের সাইটোকাইনেসিস এখানে ডান। ওকে, এরপর আসুন মাইটোসিসের গুরুত্ব। দেখো গুরুত্ব খুবই ইজি, যেহেতু আমরা জানি কি তোমার মাইটোসিস সাধারণত কি করে, দেহের গঠন করতেছে, দেহের বৃদ্ধি করতেছে, দেহের ক্ষয় পূরণ করতেছে, হ্যাঁ, আকার ও আয়তন রক্ষা করতেছে, মানে কি বৃদ্ধি সংক্রান্ত সবকিছু। তবে আমরা এইটুক জানছিলাম যে মাইটোসিস সাধারণত তোমার কি করে জানো, মাইটোসিস সাধারণত তোমার এখানে জননাঙ্গ সৃষ্টি করে, বাট মানে প্রজনন প্রক্রিয়াটা করে থাকে না। বাট এখানে একটু মনে রাখবা
ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, ঠিক আছে, ক্লামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে মাইটোসিস বংশবৃদ্ধি করে। মাইটোসিস কোন কোশ্চেন আসবে যে নিচের কোনটি মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে থাকে, নিচের কোনটি মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে থাকে, তখন মনে রাখবা কি যে ক্লামাইডোমোনাস কি করে মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধিটা করে থাকে। ওকে, তারপর আসলে দেখি আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন যদি মাইটোসিসটা কন্ট্রোলে না থাকে, মাইটোসিসটা যদি কন্ট্রোলে না থাকে তখন আসলে কি ঘটতে পারে খেয়াল করো। অনিয়ন্ত্রিত মাইটোসিস দুই রকম হতে পারে। একটা হতে পারে কি যে ধরো অনেক বেশি মাইটোসিস মানে অনেক বেশি বিভাজন হয়ে গেছে মানে এক্সট্রিম লেভেলের, এটা একটা ঘটতে পারে। আরেকটা ঘটতে পারে কি যে তোমার বিভাজনটা কম হয়েছে। তাহলে যখন বিভাজনটা বেশি হয়ে যাবে তখন সেখানে টিউমার হবে। তোমরা দেখবে টিউমার মানে কি শরীরের একটু বর্ধিত অংশ থাকে। আর যদি তোমার কম হয় তখন কি ক্যান্সার। আমরা জানি ক্যান্সার মানে কি এখানে কি থাকে ক্ষত তৈরি হয় ভিতরে শরীরে। তাহলে দেখো মাইটোসিসের ফলে মানে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হইতে পারে, এটাও একটা কোশ্চেন আসে যে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। এখন আসলে টিউমার জিনিসটা কি এবং আমরা ক্যান্সার জিনিসটাকে আমরা এটা একটু করি এবং এগুলো রিজনগুলো করি। টিউমার, তাহলে টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হচ্ছে অঙ্কোজেনেসিস, কি বলা হচ্ছে অঙ্কোজেনেসিস, এবং এটা যেই 19-20 আসছে। আর টিউমার দেখো টিউমার যদি সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে কি অঙ্কোজেনেসিস এবং টিউমারটা ছড়িয়ে যাওয়াকে বলা হচ্ছে কি মেটাস্টেসিস, আর ইউতে আসছে। তাহলে টিউমার সৃষ্টি হওয়াটাকে বলতেছে কি অঙ্কোজেনেসিস এবং এটা ছড়িয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি তোমার মেটাস্টেসিস। ক্যান্সার আসো, তাহলে ক্যান্সারটা আসলে কেন হয় খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রোটিন আছে সাধারণত কি P53, এই P53 প্রোটিনটা যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায়, P53 প্রোটিনটা সাধারণত কি কোষ বিভাজনটাকে সচল রাখে। যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়ে যায় তখন কি কোষ বিভাজনটা বন্ধ হয়ে যায় এবং ওই জায়গায় ক্ষত তৈরি হতে পারে। তাহলে দেখো ডিফেক্টিভ P53, তাহলে P53 এর জন্য মূলত কি হয় ক্যান্সার হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট ইনফো হচ্ছে কি যে স্তনগ্রন্থির ক্যান্সার কেন হচ্ছে P27, তাহলে ডিফেক্টিভ P27 এর জন্য কি স্তনগ্রন্থির ক্যান্সার হচ্ছে। আচ্ছা, এবং ক্যান্সার কোষে মূলত কি সাইক্লিন সিডিকে বিনষ্ট হয়। দেখো সিডিকে যদি বিনষ্ট নাই হয় তাহলে তো কোষ বিভাজন চলতেই থাকবে, দ্যাটস হচ্ছে কি সিডিকেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। এখন আসো ক্যান্সার সৃষ্টি যে পদার্থ এগুলো কেমিস্ট্রিতে আমরা পড়ব। যারা ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে বলি কি আমরা কার্সিওজেনিক, আর ক্যান্সার সৃষ্টিতে উৎসাহ দেয় যারা তারা কি মিউটাজেন্স। শেষ, বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিসটা, বুঝছো? আমাদের মাইটোসিস ডান। ও কোষের মৃত্যু, আচ্ছা এটা মনে এগ্রি 20-21 আসছে, এগ্রি 20-21। দেখো এখান থেকে এগ্রিতে প্রশ্ন আসছে, এখান থেকে জিএসটি তে প্রশ্ন আসছে। তাহলে এগ্রিতে কি আসছে দেখো নেক্রোসিস, নেক্রোসিসের এন থেকে আমরা কি মনে রাখবো নিউট্রিশন, নেক্রোসিসের এন থেকে মনে রাখবো কি আমরা নিউট্রিশন মনে রাখবো। তাহলে যদি নিউট্রিশন বা পুষ্টির অভাবে কোষের মৃত্যু ঘটে তাহলে সেটাকে বলবো কি আমরা নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি মৃত্যু ঘটে তখন আমরা তাকে বলবো কি অ্যাপোপ্টোসিস। দুঃখিত এইটাও আসছে এগ্রিতে, তাহলে এইটাও এগ্রিতে আসছে। তাহলে জিএসটি তে আসছে মানে এই লাইনটা মানে দুইটা লাইন তুমি জাস্ট চিন্তা করো, এই দুইটা লাইন এগ্রিতে দুইবার আসছে, জিএসটি তে একবার আসছে। কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে নেক্রোসিসের এন থেকে নিউট্রিশন আমরা মনে রাখবো কি পুষ্টির অভাবে মৃত্যুকে নেক্রোসিস বলে এবং তোমার কি জেনেটিক্যালি কোষের মৃত্যুকে অ্যাপোপ্টোসিস বলে। ক্লিয়ার? সব বুঝছি? সবাই বুঝছি বলো? ওকে, এরপরে চলো দেখি আমরা কোশ্চেনে চলে যাই। উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়ার কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে? তাহলে উদ্ভিদ কোষের বিভাজন প্রক্রিয়া স্পিন্ডল ফাইবার কি বলছে আমার এখানে স্পিন্ডল ফাইবার বলছে। দেখো স্পিন্ডল যন্ত্র কিন্তু বলা নাই, আমার স্পিন্ডল ফাইবার, ফাইবার বলো এটা অ্যান্সার কি হবে? এটা কে বলতে পারবা? স্পিন্ডল ফাইবার কই তৈরি হচ্ছে এটা অ্যান্সার দাও, কে পারবা এটা? স্পিন্ডল ফাইবার কোথায় তৈরি হচ্ছে বলো? স্পিন্ডল ফাইবার কে তৈরি করতেছে বলো দেখি, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। গুড, ওকে। মিম বলতেছে বি, ওকে বি 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 বি। আচ্ছা ম্যাক্সিমামই বি দিচ্ছ, বাট একটা জিনিস খেয়াল করে এখানে
যখন বলবে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে কোথায়, স্পিন্ডল ফাইবার বললে হবে কিন্তু আমি বলছি যে প্রোফেজ। আর যদি বলা হয় কি প্রোমেটাফেজ, তাহলে এখানে স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এখানে। আর স্পিন্ডল ফাইবার, ফাইবার বললে হচ্ছে কি তোমার প্রোফেজ হবে, বুঝছো? ফাইবার বললে প্রোফেজ হবে, ক্লিয়ার? হ্যাঁ, সব ক্লাসের থেকে আজকেরটা ভালো, কিন্তু অথচ আজকের ক্লাসে স্টুডেন্ট কম, এটা হচ্ছে মেইন কথা। মানে ভালো জিনিস আসলে ভালো লাগে না, তাই না? সমস্যা নাই, একজন থাকলেও আমি ক্লাস করাবো, চাপ নাই, বুঝছো? একটা লেকচার কতটা গুছানো, আমি কতটা কষ্ট করে গুছাই এটা কেউ ধারণা করতে পারে না, বুঝছো? কতটা যে মানে কষ্ট করে গুছানো হয় এবং কতটা ইফেক্টিভ এটা কেউ বুঝবে না, বুঝাইতে পারছি? পোলাপান ঠিকই হাজার হাজার টাকা দিয়ে কোর্স কিনবে, কোর্সেও ক্লাস করবে না, এখানেও ক্লাস করবে না, পরে কান্নাকাটি করবে যে চান্স পায় না। এটা এটা হচ্ছে বাস্তব কথা, বুঝছো? এটা হচ্ছে বাস্তব কথা। যাই হোক, সমস্যা নেই, যারা ক্লাস করতেছে ইনশাল্লাহ বুঝতেছো তো আসলে কতটা গুছানো একটা মানে নোট বা কতটা গুছানো একটা স্লাইড, এইটাতেই আশা করি বুঝবা যে কতটা গুছানো। যাই হোক, দেখো কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে, তাহলে সমীকরণিক বিভাজন বলতে আমরা বুঝছি কাকে? মাইটোসিসকে বুঝতেছি, এটা আমরা সবাই পারবো। কোন জিনটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? দেখো কোন জিনটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, আবার কেউ লিথাল জিন বললো না, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিনকে কি বলা হচ্ছে? অঙ্কোজিন বলা হচ্ছে। তাহলে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী জিনকে কি বলা হচ্ছে? অঙ্কোজিন। আচ্ছা, নাফিসা দুইবার বলছিলা, খেয়াল করি না, হ্যাঁ খেয়াল করি না। দেখো অঙ্কোজিন, অঙ্কোজিন হচ্ছে কি কোন জিনটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? অঙ্কোজিন। আর লিথাল জিন তো আমাদের আলাদা জিনিস, সেটা এখানকার না। দেখো এরপর আসো, কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল কি মাঝে, বিষুবীয় অঞ্চল কি মাঝে, তাহলে কোষ বিভাজনের সময় বিষুবীয় অঞ্চলে বা মাঝে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলতেছে? সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। তাহলে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলতেছে? মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস। ডাবল স্লাইড। তারপর ওকে, সো আমাদের মাইটোসিস কমপ্লিট। আমি কি একটা সামারি দিব নাকি আগাবো বলো? আর বেশিক্ষণ লাগবে না, আমাদের ম্যাক্সিমাম আর 20 থেকে 25 মিনিট লাগবে ক্লাস শেষ করতে, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগবে আমাদের এই লেকচারটা শেষ করতে। বলো আমি কি একটা সামারি দিব নাকি আগাবো? একটু একটু কমেন্টে জানাও সবাই যে সামারি দিব নাকি আগাবো। আজকে এখন পর্যন্ত হচ্ছে আমি সেকেন্ড ক্লাস চলে এটা আমার, আমি বিকালে হচ্ছে অর্গানিক ক্লাস নিলাম, জাবিডি ইউনিট করছে, এখন আবার এখানে ক্লাস নিচ্ছি। ভাগ্যিস ক্লাসটা দ্রুত শেষ হচ্ছে, একটু রেস্টের সময় পাবো। আবার 9:30 দেখো পরিমাণগত রসায়ন, তাহলে বুঝো একটা মানুষের উপর দিয়ে কতটুকু প্রেসার যাইতেছে। ওকে, সামারি দিব কিনা বলো? দিলাম, আচ্ছা। তাহলে দেখো আমরা পড়লাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে সেই কোষ বিভাজন যেখানে সাধারণত নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হচ্ছে, সমগুণ এবং কি সম আকৃতির কোষ তৈরি হচ্ছে, এবং এটা সর্বপ্রথম ক্যারিওকাইনোসিস হিসেবে আসছিল। কিভাবে আসছিল? ক্যারিওকাইনোসিস। তাহলে ক্যারিওর কেয়ার থেকে মনে রাখবো কি স্লাইখার ক্যারিওকাইনোসিস সর্বপ্রথম প্রস্তাবন করেছিলেন। এরপর এটা কি মাইটোসিস নামকরণ হয়। মাইটোসিস নামকরণটা করেছিলেন কে? তোমার ওয়াল্টার ফ্লেমিং। গেল, ওকে। এখন আসো আমরা মাইটোসিসের মেইন জায়গায় চলে যাই। তাহলে মাইটোসিসে সাধারণত যে ধাপগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার কি, দেখো প্রোফেজ এবং মাইটোসিসকে কি বলা হচ্ছে? সমীকরণিক বিভাজন বলা হচ্ছে। তাহলে মাইটোসিসে কি থাকবে আমাদের? ধরো প্রোফেজ থাকবে, প্রোমেটাফেজ থাকবে, মেটাফেজ থাকবে, অ্যানাফেজ থাকবে এবং টেলোফেজ থাকবে। তাহলে প্রথমে আসো কি প্রোফেজ। প্রো মানে কি আদি, ফেজ মানে কি পর্যায়, তাহলে প্রোফেজ মানে কি আদ্য পর্যায়। প্রোফেজে কি ঘটতেছে দেখো, প্রোফেজে কি ঘটতেছে মাথায় রাখবে, এটা হচ্ছে কি নাম্বার 1 দীর্ঘস্থায়ী পর্যায়, নাম্বার 2 জল বিয়োজন ঘটতেছে, নাম্বার 3 এখানে তোমার ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হওয়া শুরু হয়। রিমাইন্ডার, সবচেয়ে খাটো ও মোটা কিন্তু এখানে না। তারপর নাম্বার 4 নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়। নাম্বার 5 স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে হচ্ছে তোমার কি প্রোফেজের মধ্যে। আমরা গেল, আচ্ছা। এরপর আসো ক্রোমাটিড তৈরি হচ্ছে, এটা এগ্রিতে আসছে, ক্রোমাটিড, ক্রোমাটিড তৈরি হচ্ছে এখানে, এইটুকু পড়লে হবে। দেন প্রোমেটাফেজ আদ্য মধ্য পর্যায়, এটা হচ্ছে কি সব থেকে স্বল্পস্থায়ী পর্যায়। এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, এখানে তোমার স্পিন্ডল যন্ত্রের উপরে অ্যাস্টার রে দেখা যায়, এটা জিএসটি তে আসছে। তাহলে অ্যাস্টার রেটা শুধুমাত্র প্রাণী কোষের একটু দেখা যাচ্ছে, তিনটা গেল। 4 নম্বর হচ্ছে কি এখানে মূলত কি বিষুবীয় অঞ্চল সৃষ্টি হচ্ছে, এবং 5 নম্বর হচ্ছে কি এখানে তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা কিছু কিছু স্পিন্ডল ফাইবারের গায়ে লেগে যায়,
যেসব স্পিন্ডল ফাইবার লাগে তাদেরকে বলা হয় কি ট্রাকশন ফাইবার, কারণ এগুলো অ্যাট্রাকশন করে। 5 নাম্বার, যখন এগুলা গিয়ে লাগবে তখন একটু স্পিন্ডল ফাইবার গুলো একটু আন্দোলিত হয় বা কেঁপে ওঠে, এটাকে বলা হচ্ছে কি তোমার এখানে ক্রোমোজোমের নৃত্য বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রো মেটাফেজ। তারপর আসো কি মেটাফেজ। মেটা মানে কি মধ্য, মধ্য পর্যায়। তাহলে এখানে তোমার ক্রোমোজোম গুলো সাধারণত কি বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এই বিন্যস্ত হওয়াটাকে বলা হচ্ছে কি মেটা কাইনেসিস। এবং এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সব থেকে বেশি খাটো মোটা হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে কি সুপার কয়েলিং, বা এটাকে কনডেনসেশনও বলা হয়, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওকে, তার পরবর্তীতে আমরা পড়লাম কি এখানে হচ্ছে সাধারণত তোমার আর কি ছিল, সেন্ট্রোমিয়ার বিভক্তি হইতে থাকে, সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়লাম। দেন আসছে কি আমরা অ্যানাফেজে। অ্যানাফেজ মানে কি গতি পর্যায়ে, এবং এইখানে অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে গেছে। এবং এই অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হওয়ার ফলে ক্রোমোজোম গুলো সাধারণ মানে কি হয়, তোমার মেরুমুখী চলন হয়, কিছু উপরের মেরু কিছু কি নিম্ন মেরু। তাহলে মেরুমুখী যখন চলন হয় তখন সেন্ট্রোমিয়ারটা থাকে অগ্রগামী এবং বাহুগুলো থাকে কি অনুগামী, এটা মনে রাখবা। এবং তখন তোমার ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতি ধারণ করে, যেটা কিসের উপর নির্ভর করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে। যদি সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে তাহলে হচ্ছে সেটাকে বলবো আমরা মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক তোমার জে আকৃতির, টেলোসেন্ট্রিক আই আকৃতির, এটা গেল। এবং টেলোফেজে কি ঘটে, আমাদের প্রোফেজের উল্টাগুলা ঘটে, জলযোজন ঘটে, এবং তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটে। এই ছিল হচ্ছে কি আমাদের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এখন আমরা যাব হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনটা মানে কি, ধরো ক্যারিওকাইনেসিসের মাধ্যমে কি আমরা দুইটা নিউক্লিয়াস তৈরি করতে পারছি, আর আমরা দুইটা কোষ এখনো তৈরি করি নাই। তো আমাদের এই যে তোমার মাঝে কি হবে, সাইটোপ্লাজমের মাঝে তোমার এখানে একটা কোষ প্লেট তৈরি করে দিবে, এবং এই কোষ প্লেটটা কিভাবে তৈরি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্রাগ্মোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা ভেসিকল, এই দুইটা কি করবে, এখানে কোষ প্লেট তৈরি করে দিবে। তখনই আমাদের দুইটা কোষ আলাদা হয়ে যাবে, বা মাদার সেল থেকে তখন আমরা ডটার সেলটা পেয়ে যাব। সেম আকৃতি, সেম হচ্ছে কি তোমার মানে গুণাগুণ সম্পন্ন। ওকে, এখন ধরো কোনো কারণে যদি সাইটোকাইনেসিসটা না হয় তখন আসলে কি ঘটবে, এটাকে বলা হবে তখন মুক্ত নিউক্লিয়ার বিভাজন, যার ফলে বহু নিউক্লিয়াস দশা ঘটে। এবং বহু নিউক্লিয়াস দশার উদাহরণ হচ্ছে কি ডাবের পানি। যদি প্রাণী কোষের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস দশা দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে কি প্লাজমোডিয়াম। উদ্ভিদ কোষে দেখা গেলে সিনোসাইটিক। কিভাবে মনে রাখবা, প্রাণী কোষের প থেকে প্লাজমোডিয়াম, এবং উদ্ভিদ কোষটা হচ্ছে কি সিনোসাইটিক। হয়ে গেল আমাদের সাইটোকাইনেসিস। ওকে, এখন আমরা যাবো কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে। অনিয়ন্ত্রিত মানে কি, এটা তোমার বেশি বিভাজন হইতে পারে, কম হইতে পারে। বেশি হইলে টিউমার, কম হইলে ক্যান্সার। কোশ্চেন আসতে পারে নিচের কোনটি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে হয়, ক্যান্সার এবং টিউমার। ওকে, টিউমারে আসো। তাহলে টিউমার যে জিনিসটা সেটা হচ্ছে সাধারণত টিউমার সৃষ্টি হওয়াটাকে বলে কি অঙ্কোজেনেসিস, এবং ছড়িয়ে যাওয়াকে বলে কি মেটাস্টেসিস। ক্যান্সার আসো। ক্যান্সার কেন হচ্ছে, সাধারণত ডিফেক্টিভ p53, এটা কোষ বিভাজনটাকে মানে থামিয়ে দেয়, এবং ডিফেক্টিভ p53 জন্য ক্যান্সার হচ্ছে, এবং ডিফেক্টিভ p27 থাকলে তোমার স্তনগ্রন্থি ক্যান্সার হয়। মাথায় রাখবে এটা। এরপর এখানে কি সিডিকেটা বন্ধ হয়ে যাচ্ছে বা সিডিকে কাজ করে না, এটা একটু মনে রাখবা, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু। ওকে, এবং ক্যান্সার সৃষ্টির যে পদার্থগুলো সেগুলোকে বলা হচ্ছে কার্সিও জিনস। ওকে, তো লাস্টের স্লাইডে ছিল হচ্ছে কি আমাদের ধরো অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস। এখানে এগ্রিতে দুবার কোশ্চেন আসছে, জিএসটি তে একবার কোশ্চেন আসছে। নেক্রোসিসের এন থেকে তোমার নিউট্রিশন মানে পুষ্টির অভাবে মৃত্যু কি নেক্রোসিস, এবং তোমার জেনেটিক্যালি মৃত্যুকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এন্ড ফাইনাল হচ্ছে কি মাইটোসিসের গুরুত্ব, সকল প্রকার বৃদ্ধি, দেহের বৃদ্ধি, ক্ষয় পূরণ যা কিছু আছে সবকিছু এই মাইটোসিসের মাধ্যমে হচ্ছে। এবং খুবই ইম্পর্টেন্ট যে এই মাইটোসিস প্রক্রিয়ায় কি আসলে বংশবৃদ্ধি করে ক্লামাইডোমোনাস। শেষ, সামারিও দিয়ে দিলাম, এখন আশা করি শেষ। ঠিক আছে, তো ইনশাল্লাহ মুখে যা বলছি এগুলো জাস্ট মনে রেখো। ওকে, চলো এখন আমরা যাব হচ্ছে কি টাইপ নাম্বার 3। তো টাইপ নাম্বার 3 তে যাব হচ্ছে কি আমরা মিওসিস এর ক্ষেত্রে। চলো, সো মিওসিসটা আমরা দেখি, খুবই অল্প। মিওসিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে। দেখো, মিওসিস বিভাজনটা হচ্ছে কি সাধারণত যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস হচ্ছে কি 2 বার এবং ক্রোমোজোমটা হচ্ছে কি 1 বার। কি যেমন রাখবো, মিওসিস। মিওসিস মানে কি N2C1, N2C1। আর ই হচ্ছে তোমার কি, ধরো মাইটোসিস হচ্ছে কি N1C1, এটা দিয়ে মনে রাখতে পারি আমরা চাইলে। ওকে, তারপর চলো দেখি এখন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার করে বিভক্ত হয় তাকে বলা হচ্ছে কি মিওসিস বিভাজন। এবং এই মিওসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। এটাকে বলা হচ্ছে কি
হ্রাসমূলক বিভাজন বলা হয়। দেখো আবিষ্কারগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং আমরা মনে রাখতে পারবো। দেখো আবিষ্কার প্রথমে আসো ব্যানেডিন। এই ব্যানেডিন কি করেছেন দেখো, এসকার স্ক্রিমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেছেন ব্যানেডিন। আচ্ছা ওইটাতে আমরা পরে যাব, আগে আসো কি বোভেরি। দেখো বোভেরি, তো বোভেরি এখানে কোশ্চেন আসতে পারে যে তোমার বোভেরি কোথায় আসলে এই ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন, দেখো বা কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। বোভেরি, বো বো মানে কি গোল। তুমি দেখো যখন উচ্চারণ করবো যে গোল কৃমি, তখন কি মুখটা দিয়ে কি বো সেম আকৃতি আসতেছে না, তাহলে কি বো, বো মানে কি গো, তাহলে কি বোভেরি গোল কৃমির জননাঙ্গে কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। স্ট্রাসবুর্গার সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে কি করেছে, এই কোষ বিভাজন লক্ষ্য করেছেন। তাহলে স্ট্রাসে কি আছে, দন্তস আছে, তো স্ট্রাসবুর্গার কি করেছেন, সপুষ্পকে এই জনন মাতৃকোষে এটা লক্ষ্য করেছেন। ব্যানেডিন কি করেছেন, এসকার স্ক্রিমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক তোমার ক্রোমোজোম আবিষ্কার করেছেন। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কি আবিষ্কার করেছেন, ব্যানেডিন। বোভেরি, বো ও মানে কি গোল, গোল কৃমি জননাঙ্গে করেছেন এবং স্ট্রাসবুর্গারের দন্তস থেকে সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে এই কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। নামকরণ কে করেছেন, ফার্মার এবং মুর এটা নামকরণ করেছেন। ওকে, স্থানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্থান থেকে এগ্রি 21 বেশি কোশ্চেন আসছে, সিইউতে আসছে, মেইনলি এগ্রিতে এখান থেকে কোশ্চেন আসছে। খেয়াল করো, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড কোষে কোথায় হবে, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড কোষে। তাহলে আমরা এখানে দুইটা ইনফো আগে জানি। নিম্ন শ্রেণীতে কোনটা দেখা যাচ্ছে, হ্যাপ্লয়েড মানে কি এন, উচ্চ শ্রেণীতে দেখা যাচ্ছে কি ডিপ্লয়েড মানে কি 2n। তাহলে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড কোষে কখন হবে, নিষেকের পরে জাইগোটে। এইটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো সাধারণত আমাদের সমাজ ব্যবস্থাটা কিরকম, যারা তুমি একটা জিনিস কাজে গেছো, তোর একটা অফিসিয়াল কাজে গেছো, তুমি দেখবা যে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ তাকে বলবে কি আপনি একটু পরে আসেন, আর যে উচ্চ শ্রেণীর মানুষ তাকে দেখবে কি বলবে, বা যার কিছু টাকা পয়সা আছে তাকে বলবো যে আপনি আগে আসেন। বুঝাইতে পারছি? তাহলে দেখো আমরা বলতে পারি কি যে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কি একটু পরে, নিষেকের পরে জাইগোটে, চট্টগ্রামে 23-24 আসছে। তাহলে উচ্চ শ্রেণীর ক্ষেত্রে কি ডিপ্লয়েড কোষ, তাহলে নিম্ন শ্রেণীতে কি কম থাকবে, তার টাকা কম মানে কি একটা এন, আর উচ্চ শ্রেণীর ক্ষেত্রে তার টাকা বেশি মানে কি 2n। তাহলে তার ক্ষেত্রে কি বলবে যে নিষেকের পূর্বে আপনি আগে আসেন, নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। তাহলে অনেকে কনফিউজ হয়ে যাও যে জাইগোটে হবে নাকি জনন মাতৃকোষে। দেখো জাইগোট তো পরে হয়, জনন মাতৃকোষ আগে নাকি জাইগোট আগে, অবভিয়াসলি জনন মাতৃকোষ আগে, আগে মাতৃকোষ তারপর ওখান থেকে জাইগোট আসবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। এটা এগ্রিতে 21-22 আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সেশন আসছে। ওকে, চলো মায়োসিসে চলে যায়। মায়োসিস মূলত কি, এখানে মায়োসিসের কি ইন্টারফেস থাকে, যদি ওই ইন্টারফেস আমাদের লাগবে না। তারপর দেখো মেইনলি আমাদের লাগবে কিন্তু মায়োসিস 1টা লাগবে। তারপর মায়োসিস 1 এবং মায়োসিস 2 এই দুইটার মাঝে থাকবে কি ইন্টারকাইনেসিস। মায়োসিস 1 এবং কি মায়োসিস 2 দুইটার মাঝে থাকবে ইন্টারকাইনেসিস। মেইনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা মায়োসিস 1, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং কি টেলোফেজ 1। প্রোফেজ 1 কে আবার 5টা ভাগে ভাগ করা যায়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকিনেসিস। এইটুকু করলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর চলো দেখি লেপটোটিন। লেপটোটিনে কি ঘটতেছে দেখো, জল প্রোফেজের মতন একটা, এটা সেম টু সেম প্রায় প্রোফেজ। এখানে কি করবে, জল বিয়োজন ঘটে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পোলারাইজ বিন্যাস। তাহলে মনে রাখবা কি লেপটোটিনে কি থাকবে, পোলারাইজ বিন্যাস থাকে এবং কি এখানে বুকে আকৃতি দেখা যায়। এখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলোকে বুকে আকৃতি দেখা যায়। জাস্ট দুইটা কথা মনে রাখবা, কিওয়ার্ডস, জাস্ট কিওয়ার্ডস মনে রাখবো যে পোলারাইজ বিন্যাস এবং কি বুকে আকৃতি, পোলারাইজ বিন্যাস এবং কি বুকে আকৃতি। লেপটোটিন শেষ। তারপর আসো জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে কি মনে রাখবো, ক্লাসের শেষে কই যাবা, বাসায় যাবা। এটা দিয়ে মনে রাখবো যে ক্লাসের শেষে আমরা কোথায় যাই, বাসায় যাই। তাহলে বাসার বা থেকে হচ্ছে কি বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। এবং দন্তস থেকে আমরা মনে রাখবো কি সিনাপসিস, সিনাপসিস। ঠিক আছে, তাহলে দেখো জাইগোটিনটা ইম্পর্টেন্ট। সিনাপসিস মানে কি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জোড়া সৃষ্টি হয়, সিনাপসিস মানে কিন্তু জোড়া। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এইটা কত জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 13-14 আসছে, জাবিডিউরি 9-10 আসছে। তারপর দেখো আরইউ হচ্ছে তোমার কি 9-10 আসছে, আরইউতে 6-7 সেশন আসছে। তাহলে সিনাপসিস মানে কি হোমোলোগাস, হোমো মানে কি একই ধরনের জিনিস। তাহলে তোমার যদি কারোর সাথে মিল না পড়ে তাহলে তো তুমি তার সাথে জোড়া বাঁধবা না, বাঁধবা? তোমার যদি মিল না পড়ে তাহলে কি বিয়ে করবা, করবা না। মনের মিল থাকলে বিয়ে করবা, তার মানে কি সেম টু সেম হইতে হবে। এই জন্য হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টিটাকে বলা হচ্ছে কি সিনাপসিস। শেষ। বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট মানে কি এই জোড় বাঁধা ক্রোমোজোম। তাহলে জোড়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিনাপসিস, জোড়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি সিনাপসিস, এবং জোড় বাঁধা ক্রোমোজোমটাকে বলা হচ্ছে কি সাধারণত বাইভ্যালেন্ট। তাহলে দেখো এটা চট্টগ্রামে 17 আসছে, আর ডিউতে 15-16-9 আসছে। প্রাণীকোষের সেন্ট্রাল বিভক্তি সূচনা এগুলো লাগবে না, সিনাপসিস এবং কি বাইভ্যালেন্ট দুইটা লাইন মনে রাখবা, তাইলে হয়ে গেছে। এখন আসো দেখি এখানে
প্যাকাইটিন, প্যাকাইটিনের নামের মধ্যে সবকিছু আছে। প্যাকাইটিনের প থেকে দেখো, সরি, প্যাকাইটিনের নাম দেখো, কা থেকে হচ্ছে তোমার কি কায়াজমা, এই ক থেকে কায়াজমা, এই ক থেকে হচ্ছে কি ক্রসিং ওভার, এবং ট থেকে হচ্ছে কি টেট্রাড। তাহলে টেট্রাড জিনিসটাকে একটু খেয়াল করে দেখো। টেট্রাড হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়, এটা হচ্ছে কি টেট্রাড। টেট্রাড বুঝছো? আচ্ছা, এখন মনে রাখবা সাধারণত বাইভ্যালেন্ট কয়টা থাকে জানো? যে কয়টা ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের অর্ধেক হচ্ছে কি বাইভ্যালেন্ট। ক্রোমোজোমের অর্ধেক থাকবে হচ্ছে তোমার কি বাইভ্যালেন্ট, বুঝছো? ক্রোমোজোমের অর্ধেক থাকবে বাইভ্যালেন্ট, এটা একটু মনে রাখো। আর টেট্রাড, আচ্ছা টেট্রাড দশা দেখা যাচ্ছে, এটা মনে রাখবে। জাস্ট কিওয়ার্ডস, কোনটা কোন দশায় দেখা যাচ্ছে এটা জাস্ট মনে রাখবা। এখন আসো, এখানে কায়াজমা তৈরি হচ্ছে। কায়াজমা মানে কি দেখো, এই যে নন সিস্টার এবং সিস্টার ক্রোমাটিড তোমরা চিনো, এখানে কি লেখা আছে কিনা? আচ্ছা লেখা নেই, নন সিস্টার। আচ্ছা, নন সিস্টার বলতে কি বোঝাচ্ছে দেখো, আমি একটু বলে দিচ্ছি যে নন সিস্টার, নন সিস্টার মানে কি, ধরো তোমরা দুই বোন না, আর এটা হচ্ছে কি সিস্টার। সিস্টার মানে কি দুই বোন। তাহলে যখন তোমার একটি ক্রোমোজোম, মানে দেখো একটি ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হচ্ছে কি পরস্পরের নন, মানে সিস্টার। মানে কি তোমাদের সেন্ট্রোমিয়ার এক, ধরো এই যে এই যে দুইটা ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড, এই একটা ডান পাশে একটা ক্রোমাটিড, বাম পাশে একটা ক্রোমাটিড, এই দুইটা কি এদের সেন্ট্রোমিয়ার কি একটা না? এদের একটা সেন্ট্রোমিয়ার না, তার মানে কি এরা পরস্পর সিস্টার। তাহলে একই সেন্ট্রোমিয়ারে যুক্ত ক্রোমাটিড, যুক্ত দুইটি ক্রোমাটিড, এইগুলাকে বলা হচ্ছে কি তোমার সাধারণত সিস্টার। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে ধরো আমি যদি চিন্তা করি যে এই দুইটা, এদের দুইটাকে কি বলা হবে, তাহলে দেখো যখন দুইটা সেন্ট্রোমিয়ার ভিন্ন, দুইটি ভিন্ন সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ক্রোমাটিড, সেগুলোকে বলা হচ্ছে কি তোমার নন সিস্টার। আর নন সিস্টার মানে কি সেন্ট্রোমিয়ার ভিন্ন ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার ভিন্ন ক্রোমাটিড, এগুলোকে বলা হচ্ছে কি নন সিস্টার। এখন দেখো এই যে যখন দুইটা, এখানে খেয়াল করো চিত্রটাতে, যখন দুইটা নন সিস্টার ক্রোমাটিডে জোড়া লাগে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি কায়াজমা। তাহলে কায়াজমার জায়গাটা দেখো, এখানে মূলত কি এক্স আকৃতি হচ্ছে। তাহলে কায়াজমা কি আকৃতি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স আকৃতি। এটা জিএসটি 22-23 আসছে, 20-21 আসছে। জাস্ট ইমাজিন জিএসটি তে দুইবার আসছে, জাবিতে 21-22 আসছে, ঢাবিতে 20-21 আসছে। এখন দেখো এখানে যে জোড়াটা লাগে, জোড়াটা লাগার পরে এই ক্রোমাটিডের একটু অংশ, ওই ক্রোমাটিডের একটু অংশ, মানে কি দুইটা অংশ কি হয় বিনিময় ঘটে, মানে একটাটা আর একটা জায়গায় চলে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভারটার মাধ্যমে দেখো একজনের বৈশিষ্ট্য বা একটা ক্রোমাটিডের বৈশিষ্ট্য আরেকটা ক্রোমাটিডের মধ্যে স্থানান্তর হচ্ছে, অর্থাৎ কি বৈশিষ্ট্য স্থানান্তর ঘটে। তাহলে ক্রসিং ওভার ঘটতেছে এখানে। এই ক্রসিং ওভার কোথায় ঘটে? এটা জাবিতে 22-23 আসছে, ঢাবিতে 11-12 আসছে, একবিতে 19-20 আসছে, এই জায়গাটা বুঝাইতে পারছি? তাহলে কতটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছো। আমরা জাস্ট মনে রাখবো যে প্যাকাইটিনের মধ্যে টেট্রাড দেখা যায়, কায়াজমা দেখা যাচ্ছে, কায়াজমা এক্স আকৃতির, ক্রসিং ওভার দেখা যাচ্ছে, দ্যাটস ইট, হয়ে গেল। এরপর আসো ডিপ্লোটিন। ডিপ্লোটিন মানে কি প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন দেখা যাচ্ছে, প্রান্তীয়করণ। অর্থাৎ এই যে দেখো যখন তোমার কায়াজমাটা তৈরি হইলো, এই যে এখানে কায়াজমা, এখানে কায়াজমা, খেয়াল করছো? বাট এইখানে কি সেন্ট্রোমিয়ার, এখানে সেন্ট্রোমিয়ার, তো সেন্ট্রোমিয়ার কি পরস্পর বিকর্ষণ করবে, পরস্পর কি হবে দূরে সরে যেতে থাকবে, বুঝছো? এবং এইটা কি, এটাকে বলা হচ্ছে কি প্রান্তীয়করণ বলা হয়। এবং এখানে লুপের সৃষ্টি হচ্ছে, মূলত এখানে লুপের সৃষ্টি হচ্ছে। এবং লুপের সৃষ্টি হওয়ার ফলে একটা সময় গিয়ে এদের মধ্যে যে জোড়াটা ছিল না কায়াজমাটা, এটা কি হবে জানো? একটা সময় গিয়ে তোমার সরে যাবে, একটা সময় গিয়ে সরে যাবে, আলাদা হয়ে যাবে, বুঝছো? তাহলে দেখো কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়া, এটাকে বলা হচ্ছে কি প্রান্তীয়করণ বলা হচ্ছে, এটা রাবিতে আসছে। তাহলে দেখো এখানে কি হবে, লুপ তৈরি হবে। এখন লুপটা কেমন হইতে পারে? ধরো এখানে যদি একটা কায়াজমা থাকে তাহলে এরকম হবে, আর দুইটা কায়াজমা থাকলে এরকম হবে। তাহলে আমরা বলতে পারি যখন একটি কায়াজমা থাকলে 180 ডিগ্রি, জাস্ট এটা মনে রাখবা, আর দুইটি কায়াজমা থাকলে 90 ডিগ্রি। একটি কায়াজমা থাকলে সর্বোচ্চ কত ডিগ্রি কোণ হতে পারে? 180 ডিগ্রি। আর দুইটা থাকলে কি 90 ডিগ্রি হতে পারে। এটা হচ্ছে কি ডিপ্লোটিন, আর কিছু লাগবে না। এবং লাস্টে দেখো হচ্ছে কি ডায়াকাইনেসিস, নিউক্লিয়াস অদৃশ্য হয় এবং কি নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি করতে থাকে, যেটা হচ্ছে কি পড়লে পড়ে না পড়লে পড়ে, এটা জাবিতে আসছে, আর কিছু লাগবে না। ওকে, মায়োসিসের গুরুত্ব কি? এটা মূলত কি জননকোষ কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি করে, ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুব রাখে, যেহেতু এটা কি
রাসমূলক বিভাজন, প্রজাতির সক্রিয়তা, অর্থাৎ কে একটা প্রজাতির বংশবৃদ্ধি যেহেতু করে তার মানে কি তাই সেই প্রজাতি সক্রিয়তা সৃষ্টি করতেছে বা সক্রিয়তা রক্ষা করতেছে, সেই প্রজাতিকে টিকিয়ে রাখতেছে। মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা দেয় কোনটা, এটা আসতে পারে, মনে রাখবো। মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা দিচ্ছে কি মায়োসিস, জনুক্রম দেখা যায়, বৈচিত্র্য সৃষ্টি করে, বংশবৃদ্ধি করে, অর্থাৎ বংশবৃদ্ধি সংক্রান্ত যা কিছু আছে সবকিছুই হচ্ছে তোমার কি মায়োসিস। আমাদের মায়োসিস শেষ, ঠিক আছে। চলো আমি একটু ক্রসিং ওভারটা পরে একটা সামারি দিয়ে দিচ্ছি। দেখো ক্রসিং ওভার সংজ্ঞা, এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে দুটি নন সিস্টার, মনে রাখবো দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হচ্ছে ক্রসিং ওভার। যাবি 21-22 আসছে। আবিষ্কার কে করেছেন? থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে উনি ক্রসিং ওভার লক্ষ্য করেছেন। ওকে, এখন দেখো এখানে একটু মনে রাখবে, নন সিস্টার ক্রোমাটিড গুলোকে যে ভাঙতেছে, কি করবে? নন সিস্টার ক্রোমাটিড গুলো যে ভাঙবে, যখন এগুলা ধরো তুমি কেমনি করবে, যে এই যে ধরো এইটার এই অংশটা যে ওইখানে যাবে আর ওইটার এই অংশটা যে এখানে আসবে, এটা কি না ভেঙে এমনিতে আসতে পারবে? বলো, না ভেঙে কি এমনিতে আসতে পারবে? আসতে পারবে না। এই যে ভাঙার জন্য যে এনজাইমটা, সেটাকে কি বলা হচ্ছে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আর জোড়া লাগাচ্ছে কে? দেখো জোড়া লাগাচ্ছে কে, তাহলে ধরো এইটার এই অংশটা ভাঙে কই গেল? ওইটাতে গেছে, আবার ওইটার এই অংশটা ভেঙে এখানে চলে আসছে। তাহলে যখন ভাঙতেছে এন্ডোনিউক্লিয়াস, আর যত কিছু জোড়া লাগাবে সবকিছু জোড়া লাগাবে কি? লাইগেস। তাহলে দেখো এই যে এই অংশটা, এই অংশটা কই ছিল? আগে এখানে ছিল, এখান থেকে এখানে জোড়া লাগছে। আর এইটা কই ছিল? এখানে, এখান থেকে এখানে জোড়া লাগছে। তাহলে এটা কি রিকম্বিনেশন হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে লাইগেজ এনজাইম। ক্রসিং ওভারের গুরুত্ব কি? দেখো যেহেতু তোমার কি এখানে একটা ক্রোমোজোমের অংশ আরেকটাতে চলে যাচ্ছে, তার মানে কি এখানে স্থানান্তর হচ্ছে, বৈশিষ্ট্য স্থানান্তর হচ্ছে, অর্থাৎ কি জেনেটিক ভেরিয়েশন তৈরি হচ্ছে, বৈচিত্র্য তৈরি হচ্ছে। তার মানে কি যখন স্থানান্তর হচ্ছে, নতুন কিছু তৈরি হচ্ছে, তার মানে কি এখানে নতুন প্রজাতি প্রকরণ তৈরি হচ্ছে, জেনেটিক ম্যাপ তৈরি হচ্ছে, জীবের জিনগত বৈশিষ্ট্যগত পরিবর্তন হচ্ছে। ডান, দিস চ্যাপ্টার ইজ ডান। এখন আমরা কোয়েশ্চেন সলভে চলে যাব। জাস্ট কতক্ষণ পড়ছি? 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা পড়লাম। তোমরাই বলো যে কেমন লাগছে আজকে লেকচারটা। আমি একটু কমেন্ট করি, এরপরে আমি একটা সামারি দিব, পুরা মায়োসিসের একটা সামারি দিয়ে দিব ইনশাআল্লাহ। অধ্যায় শেষ অলমোস্ট, শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ বাকি। সবকিছু ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, তো চলো আমরা একটু কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিসে চলে যাই। দেখো বাইভ্যালেন্ট সৃষ্টি হচ্ছে মায়োসিসের কোন পর্যায়ে? বলো বাইভ্যালেন্ট। দেখো বাইভ্যালেন্ট কোথায় সৃষ্টি হচ্ছে? একটু অফ করে বাইভ্যালেন্ট, তাহলে বাসায় যাই, জাইগোটিনে তৈরি হচ্ছে। তারপরে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলা হচ্ছে? ক্রসিং ওভার বলা হচ্ছে। এগুলো আসবে কোশ্চেনে, দেখবা। মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা সম্ভব কোনটার মাধ্যমে? মাইটোসিস মিওসিসের মাধ্যমে সম্ভব, ঠিক আছে, মিওসিসের মাধ্যমে সম্ভব। তারপর দেখো আমরা মিওসিস কোষ বিভাজন, নিউক্লিয়াস কতবার বিভক্ত হচ্ছে? N2C1, নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার। ওকে, তো চলো আমরা একটু সামারি দিয়ে দিই, একদম ছটপট করে একটা সামারি দিয়ে দিই, দেন আমরা এগ্রি কোশ্চেন সলভ করতে চলে যাব। ওকে ওকে, চলো। আমি বুঝতে পারতেছি তোমাদের হয়তো মেডিকেলের পরীক্ষা তো সামনে, এই জন্য স্টুডেন্টরা একটু কম লাইক করতেছে, সমস্যা নেই, ইউটিউব থেকে করে নিও। বাট এগুলা, এই লেকচার গুলা এভাবে তুমি পাবা না। বায়োলজি আমি হয়তো বা অনেক কিছু পারি না, বা অনেক কিছু এত বড় কেউ না, বাট আলহামদুলিল্লাহ আমি একটা অ্যাডমিশনের স্টুডেন্টকে যতটুকু পড়াইতে হয়, যতটুকু পড়াইলে একটা স্টুডেন্ট ইজিলি বুঝতে পারে। মানে ফেসবুকের কমেন্ট তো আমি এতটা দেখি না, বাট তুমি যদি আমি যখন ইউটিউবের কমেন্টস গুলো করি, তখন আসলে বোঝা যায় একটা স্টুডেন্ট আসলে। আমার এই ক্লাসগুলো কখনো ধরো ওই লেভেলের মানে হাই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য না, আমি হচ্ছে কি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে কাজ করি মূলত আমরা। তো তোমরা মিডিয়াম ক্যাটাগরি যারা হচ্ছে কি একটা মানে মধ্য একটা জায়গা থেকে তোমার একটা ভালো জায়গায় চান্স পাওয়ার দরকার,
আমি তাদের জন্যই কাজ করি মূলত। এবং যারা হচ্ছে কি এত হাই কনসেপ্ট নিয়ে দৌড়ায় না, বাট যতটুকু দরকার ঠিক ততটুকু লাগবে এই জিনিসটাতে বিশ্বাস করে যে না আমার এখন কনসেপ্টের দরকার না, আমি অ্যাডমিশন একটা চান্স পেতে চাই, এতটুকু যারা বিশ্বাস করে আমি শুধুমাত্র তাদেরকেই পড়াই। এবং আমার এই লেকচারটা এতটা গোছানো যে তুমি একটা নর্মাল স্টুডেন্ট যে এই চ্যাপ্টার বুঝে না কিছু, সেও যদি পড়ে ইনশাল্লাহ সে এখান থেকে 100% যে কোনো ভার্সিটিতে অ্যান্সার করে আসতে পারবে। এইভাবে আমি গুছাই আছি ইনশাল্লাহ। এখন দেখো আমরা হচ্ছে কি সামারিটার দিকে চলে যাই। তো মিওসিসকে বলা হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। কেন আসলে দেখো এই মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং কি ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। ওকে, তাহলে আমরা মিওসিসের আবিষ্কারকের দিকে একটু চলে যাচ্ছি। তাহলে গুলকৃমিতে কি বোভেরি, গুলকৃমিতে বোভেরি, স্ট্রাসবুর্গার সপুষ্পক, জাস্ট এটুকু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর ব্যানাডিন কি হ্যাপ্লয়েড। ওকে, এরপর আসো আমরা যদি মিওসিসের দিকে চলে যাই, এখানে আমরা যে জিনিসগুলো পাবো, প্রথমে পাবো কি ইন্টারফেস, মিওসিস 1, তারপর হচ্ছে তোমার গিয়ে কি ইন্টারকাইনেসিস হচ্ছে কি মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুইটার মাঝে। ওকে, এখন আসো মিওসিস 1 এর মধ্যে আমরা যে উপপর্যায়গুলোকে পাবো সেগুলো হচ্ছে কি ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলাকে পাবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ল্যাপটোটিনের ক্ষেত্রে আসো আমরা কি পাবো, জাস্ট সিম্পলি মনে রাখবা এখানে কি দেখা যাচ্ছে, তোমার পোলারাইজড বিন্যাস দেখা যাচ্ছে, বুকে আকৃতি দেখা যাচ্ছে, শেষ। জাইগোটিনে কি মনে রাখবা, বাসায় যাই, বাইভ্যালেন্ট সিনাপসিস, আর কিছু লাগবে না। সিনাপসিসটা কখন ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটে, জোড়া লাগানোর প্রক্রিয়াটা সিনাপসিস এবং জোড়াটাকে বলা হচ্ছে কি বাইভ্যালেন্ট। প্যাকাইটিনের ক্ষেত্রে আসো, প্যাকাইটিনের ক থেকেই মনে রাখবো কি আমরা কায়াজমা এবং হচ্ছে কি ক্রসিং ওভার, এবং ট থেকে হচ্ছে কি টেট্রাড। তাহলে টেট্রাড দেখা যাচ্ছে, কায়াজমা দেখা যাচ্ছে, কায়াজমা এক্স আকৃতির, এগ্রিতে আসছে, জিএসটিতে আসছে, ঠিক আছে? এবং লাস্টে হচ্ছে কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা কোথায় হয়, প্যাকাইটিনে হয়। এই কোয়েশ্চনটা এগ্রিতে 19-20 সেশনে আসছে, একদম মুখস্থ কিন্তু। ওকে, এর পরবর্তীতে আসা হচ্ছে আমরা কোথায় যাব, ডিপ্লোটিনের ক্ষেত্রে যাব। ডিপ্লোটিনে কি হয়, প্রান্তীয়করণ হয়, কারণ যে জোড়াটা লাগে কায়াজমার ক্ষেত্রে এক্স আকৃতির, এখানে মাঝে কি থাকে, সেন্ট্রোমিয়ারটা থাকে, পরস্পরকে বিকর্ষণ করতে থাকে, তখন এটা কি হয়, প্রান্তীয়করণ হয়। এখন এই প্রান্তীয়করণটার ক্ষেত্রে যদি তোমার কায়াজমা একটা থাকে তখন সেখানে ম্যাক্সিমাম 180 ডিগ্রি কোণ হইতে পারে, যদি দুইটা থাকে ম্যাক্সিমাম কত, 90 ডিগ্রি হইতে পারে। আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়, আমাদের হয়ে গেল। ফাইনালি আমরা পড়লাম হচ্ছে কি মিওসিসের গুরুত্বটা কি। মিওসিসের গুরুত্বটা মেইনলি হচ্ছে কি তোমার বংশবৃদ্ধির ক্ষেত্রে, বংশ বৃদ্ধি করা, প্রজাতির স্বকীয়তা টিকিয়ে রাখা, তোমার ম্যান্ডেলা সূত্রের ব্যাখ্যা দেওয়া, হ্যাঁ, বংশ বা তোমার বিবর্তনটা টিকিয়ে রাখা, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কি মিওসিসের মাধ্যমে হয়। এরপর আসো, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, মিওসিসটা কোথায় ঘটে সাধারণত, দুই জায়গায় দেখো, নিম্ন শ্রেণীর জীব এবং কি উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে। তাহলে নিম্ন মানে কি কম, গরিব মানুষ, উচ্চ মানে কি ধনী মানুষ, আমরা যেভাবে চিন্তা করি আর কি। তাহলে নিম্ন শ্রেণী অর্থাৎ কি একটা অ্যান, ঠিক আছে? আর উচ্চ শ্রেণী মানে কি দুইটা অ্যান, মানে কি ডিপ্লয়েড, আর নিম্ন শ্রেণী মানে কি হ্যাপ্লয়েড। তাহলে তুমি যখন একটা অফিসিয়াল কাজে যাবে, আমি যেটা যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি, একটা অফিসিয়াল কাজে গেলে তোমাকে কি বলবে, যে যে একটু ধরো সমাজে পরিচিত মানুষ, নেতা টেতা মানুষ, তো উনাকে বলবে কি আপনি আগে আসেন, সিরিয়াল পেছনে থাকুন সমস্যা নেই, আপনি আগে আসেন, উনি পরে আসুন। তাহলে নিম্ন শ্রেণীটা কি পরে আসবে, পরে মানে কি নিষেকের পরে যাই ঘটে। আর উচ্চ শ্রেণীটা কি আগে আসবে, আগে মানে কি চলন মাতৃকোষে, নিষেকের পূর্বে শেষ। ওকে, এর পরবর্তীতে আমরা পড়লাম হচ্ছে কি ক্রসিং ওভার। ক্রসিং ওভার মানে কি এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি অংশের বিনিময় ঘটে। এখন এই ক্রসিং ওভারটা আবিষ্কার করেছেন কে, থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, এবং এই ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে যে অংশটা ভাঙতেছে, তোমার তো বিনিময় করতে গেলে ভাঙতে হবে, সেই ভাঙাটাকে ভাঙার জন্য যে এনজাইমটা সেটা কি অ্যান্ডোনিউক্লিয়াস, এবং যে জোড়াটা লাগাচ্ছে সেটা কি লাইগেজ এনজাইম। এরপর আমরা পড়লাম হচ্ছে কি তোমার গুরুত্ব, এখানে জেনেটিক ভেরিয়েশন হচ্ছে, তোমার কি নতুন প্রকরণ হচ্ছে, জেনেটিক ম্যাপ তৈরি হচ্ছে, দ্যাটস ইট, চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। ওকে, চলো এখন আমরা এগ্রির কিছু কোয়েশ্চেন দেখি। আমাদের তো মোটামুটি এগুলো শেষ, এখন আমরা দেখি যে এগ্রিতে আসলে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো চলো একটু আমরা দেখে ফেলি। তবে শুনো, এই ইতে কিন্তু দেখো যে ওডিয়ার ম্যারাথন নিব, হ্যাঁ, ইতে তোমার 9:30 যে ক্লাসটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে পরিমাণগত রসায়ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস।
একাডেমিকটা এটা অ্যাডমিশন ক্লাস। দেখো আমরা সব পারবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করো, মিওসিস একের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? এটা আসছে জেইউডিতে এগ্রিকালচার 24-25 আসছে। দেখো তাহলে কি বলছে, এগ্রি 24-25 সেশনে কোশ্চেন যে মিওসিস 1 এর কোন পর্যায়ে সিনাপসিস ঘটতেছে? আমরা কি পারবো না? তোমার যাই ঘটি না, একটি কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণে সিদ্ধান্ত, সিদ্ধান্ত কোথায় নেই বলতো? গ্যাপ 1 এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, এটা এগ্রি 23-24 আসছে। তারপর চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। চলো তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলতেছে? এটা এগ্রি 22-23 আসছে। এটা এগ্রি 22-23 আসছে। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে বলা হচ্ছে কি নেক্রোসিস, মানে কি পুষ্টির অভাবে। এটা কি অ্যাপোপ্টোসিস। কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোম VLJI আকৃতি ধারণ করতেছে? আমরা জানি কি অ্যানাফেজ পর্যায়ে VLJI আকৃতি ধারণ করে। ভি মানে কি মেটাসেন্ট্রিক, এল মানে কি সাবমেটাসেন্ট্রিক, জে মানে কি একোসেন্ট্রিক এবং আই মানে কি এলিসেন্ট্রিক আসছে। তাই এগ্রিতে 22-23 সেশন আসছে। ঠিক আছে, আশা করি সবাই এগুলো পারতেছো। রেসপন্স করে সবাই। হ্যাঁ, কোষ বিভাজনে কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? দেখো এই সেম কোশ্চেন দেখো। আচ্ছা সরি, ডাবল হয়ে গেল। আচ্ছা এইখানে আসো, কোষ চক্রের সংশ্লেষ দশায় ব্যয়িত সময় কতটুকু? তাহলে আমরা কি জানি যে কোষ চক্রের গ্যাপ 1 এর ক্ষেত্রে সময় হচ্ছে 30 থেকে 50%, 30 থেকে 40%, এস দশায় কি 30 থেকে 50%, এবং সংশ্লেষ মানে কি এস দশা 30 থেকে 50%। এটা আসছে 21-22 এর ক্ষেত্রে। কোষ চক্রের তোমার সংশ্লেষ দশা, সরি এটা 21-22 আসছে, দুঃখিত 21-22 আসছে, এখানে দুইবার ডাবল টাইম। তারপর স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে? দেখো স্পোরোফাইটিক উদ্ভিদ মানে কি উন্নত উদ্ভিদ। স্পোরোফাইটিক মানে কি, এটা মনে রাখবা, উন্নত উদ্ভিদ। কোথায়? এটা কি উন্নত শ্রেণীর উদ্ভিদ। এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা এগ্রিকালচার 21-22 সেশন আসছে। দেখো উন্নত শ্রেণীর উদ্ভিদে কোথায় করতেছে? জনন মাতৃকোষে, ডিপ্লয়েড জনন মাতৃকোষে করতেছে। হইলো? মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে? তাহলে কি বলছে? ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে। অ্যান্সার করো দেখি, এটা কে পারবা? 11 নম্বর অ্যান্সার করে দেখি তোমরা। 11 অ্যান্সার করে দেখি কে পারবা। এই পোলাপান প্রত্যেকে অ্যান্সার করে 11 নম্বরটা। পড়াশোনা করে বুঝছো, ঠিক মতো পড়ো। এগারো অ্যান্সার করো সবাই। এগারো অ্যান্সার করো দেখি। ওকে দেখো আমি বলি, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে? ক্রোমাটিড। তাহলে যারা অ্যান্সার করছো, ও ভেরি গুড ভেরি গুড। তাহলে ক্রোমাটিড হচ্ছে কি প্রোফেস। ওকে, আর যদি বলা কি অপত্য ক্রোমোজোম, তাহলে হচ্ছে কি অ্যানাফেস। তারপর আসো, ক্রোমোজোমের নিত্য কোষ বিভাজনে কোন দশায় দেখা যাচ্ছে? প্রোমেটাফেজে কি দেখা যাচ্ছে? ক্রোমোজোমের নিত্য দেখা যায়, ট্রাকশন ফাইবার দেখা যায়, বিষুবীয় অঞ্চল দেখা যাচ্ছে। শেষ। কত সহজ! বায়োলজি যে কি মজা! ইস কি যে মজা রে বলাবা। ক্যারিওগেমি কি? দেখো ক্যারিওগেমি মানে কি দুটি অ্যাসকোস্পোরের মিলন, দুটি কোষের নিউক্লিয়াসের মিলন, দুটি কোষের সাইটোপ্লাজমের মিলন, দুটি কোষের মিলন। দেখো গেমি মনে রাখবা। কাইনেসিস মানে কি কাটাকাটি করা। কাইনেসিস মানে কি কাটাকাটি করা, অর্থাৎ দুটি কোষকে যখন আলাদা করবো, নিউক্লিয়াসকে আলাদা করবো, তখন কি ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমকে আলাদা করবো, সাইটোকাইনেসিস। আর গ্যামি মানে কি মিলন। গ্যামি মানে কি মিলন। তাহলে আমরা মনে রাখবো কি কাইনেসিস মানে কি আলাদা, কাইনেসিস মানে আলাদা, আর গ্যামি মানে হচ্ছে কি মিলন। গ্যামি মানে কি মিলন। ঠিক আছে, তাহলে ক্যারিওগ্যামি মানে হচ্ছে কি দুটি কোষের নিউক্লিয়াসের মিলন। উচ্চ আশা করি। ওকে, তারপর আসো, এই দেখো কি সুন্দর সুন্দর কোয়েশ্চেন। পরিমাণগত রসায়ন কে কে করবা বলো? পরিমাণগত রসায়নে কার কার প্রবলেম আছে? তো এই চ্যাপ্টারটা যতটা ইজিলি পড়াইছি, যতটা গুছিয়ে পড়াইছি, পরিমাণগত রসায়ন আরো গোছানো লাগবে। কারণ আজকে যে দুইটা চ্যাপ্টার আমার কাছে খুব পছন্দের দুইটা চ্যাপ্টার, কারণ আমি এই দুইটা চ্যাপ্টারকে পড়াইতে পার্সোনালি পছন্দ করি। আরো কিছু চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার আসলে একজন টিচার সব চ্যাপ্টার পড়াইতে পছন্দ করে না। আমার পছন্দের দুইটা চ্যাপ্টার আজকে পড়ছে, এই জন্য আমি আজকে এত এনার্জি নিয়ে ক্লাস নিতেছি। সিমিলারলি পরিমাণগত রসায়ন হচ্ছে কি আমার একটা পছন্দের চ্যাপ্টার। তো চলে আসো সবাই, 9:30টায় ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। দেখো কোন দশায় ডিএনএ অনুলিপন হচ্ছে? কোন দশায় ডিএনএ অনুলিপন হচ্ছে? সিনথেসিস দশায়। ঠিক আছে,
কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটতেছে? তাহলে কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিনে ঘটতেছে, সবাই জানি আমরা। ওকে, কোন দশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? কোন দশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হচ্ছে? এস দশায়, জি1 দশায়। ডিএনএ অনুলিপন কোথায় হচ্ছে? এস দশায় হচ্ছে। এগ্রিকালচার 19 আসছে। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে, তাহলে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটাকে কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। ওকে, তাহলে ক্রোমোজোম কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে? এটা কোথায়? মেটাফেজে। এটা বাউতে আসছে 18-19 সেশনে। ওকে, পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে কি বলা হচ্ছে? নেক্রোসিস। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। দেখো এটা কোথায় আসছে, দেখো কুমিল্লা 19-20 বা 18-19, কুমিল্লা 18, সরি। সাইটোপ্লাজমের পৃথকীকরণ মাধ্যমে দুটি কোষের সৃষ্টি প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম পৃথকীকরণের মাধ্যমে দুটি কোষ সৃষ্টি প্রক্রিয়াকে, অর্থাৎ সাইটোকাইনেসিস। মিওসিস প্রক্রিয়া উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা, মিওসিসের মাধ্যমে উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। আর মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছে? সমান হচ্ছে। সমস্যা নেই ইনশাল্লাহ, যেখানে পরীক্ষা দাও না কেন পরিমাণগত রসায়ন ইনশাল্লাহ আমার লেকচার করবা, পুরা ক্লিয়ার হয়ে যাবে। এবং এইটুক গ্যারান্টি দিতে পারি, তুমি পরিমাণগত রসায়নটাকে খুব সহজে আজকে করতে পারো, খুবই সহজে, একদম সহজ। স্লাইড এখনো তৈরি হচ্ছে, আমি 6:30, সরি 6টায় কেন ক্লাসটা নেই না, এটা হচ্ছে রিজনটা। পরিমাণগত রসায়ন দুইটা রিজন, একটা হচ্ছে ধরো এটা একটু শেষ করে আমি একটু রেস্ট নিতে পারবো, বাট পরিমাণগত রসায়ন নিলে ওইটা অনেকটা সময় লাগে, 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। এবং স্লাইড এখনো টাইপ করা হচ্ছে, অনেকগুলো স্লাইড আছে, এখনো টাইপ চলতেছে, তো এই জন্য। পরিমাণগত রসায়ন হচ্ছে কি কেমিস্ট্রি সব থেকে মজার চ্যাপ্টার, বুঝছো? পরিমাণগত রসায়ন কেন মজার চ্যাপ্টার বলি? পরিমাণগত রসায়নের থিওরি কম, ম্যাথ বেশি, এই জন্য মজার চ্যাপ্টার। ওকে, দেখো মিওটিক কোষ বিভাজনে বা মিওসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি করে? হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি করতেছে, বা সেটা কি কি বলতেছে আমরা? বলো, সিন্যাপসিস বলতেছি সেটাকে আমরা, সিন্যাপসিস। তাহলে এটা কোথায় হচ্ছে? জাইগোটিনে হচ্ছে। যে ক্রোমোজোমের বাহুস্বর সমদৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে দেখো এইটা বলতে হবে তোমাদেরকে, এটা বাহুতে 15-16তে আসছে, বলো। ইনশাল্লাহ সিইউ কভার হয়ে যাবে। আর সিইউ এর জন্য বলতে গেলে কি আমাদের, শোনো, তোমরা সিইউতে যারা পরীক্ষা দিবা, আমি বলি আমাদের অলমোস্ট সিইউটা মনে হয় প্রায় 900-র মতো স্টুডেন্ট বুক করে ফেলছে। সন্ধ্যায় দেখছিলাম 800 কত 32 না কত জন ছিল, তো অলমোস্ট হয়তো 900+। আমি এখনো দেখি নাই শীটটা। আমরা যেটা করতেছি তোমাদেরকে তো বলছি, হয়তো বা চট্টগ্রামে যারা দিবা তারা ভরসা করতে পারো, অন্তত আমার ক্লাসগুলো করতেছো, সাইফের ক্লাসও করছো। আমি বায়োলজি একটা আলাদা ব্যাচ, কেমিস্ট্রি একটা আলাদা ব্যাচ, এবং সাইফ ফিজিক্স একটা ব্যাচ দিচ্ছে। তো এটা কেমন হবে বলি, তোমার বায়োলজির সবগুলো কোয়েশ্চেন ব্যাংক ক্লাস তুমি একসাথে পেয়ে যাবে, মানে একসাথে তোমাকে দিয়ে দেওয়া হবে রেকর্ড আকারে, তুমি এগুলো কমপ্লিট করে ফেলো, মানে চট্টগ্রামের কোয়েশ্চেন ব্যাংক ক্লাস। এবং চট্টগ্রামের কোয়েশ্চেন আসলেই তুমি দেখবা ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ভালো মতো সলভ করলেই হচ্ছে, বুঝাইতে পারছি? তো তোমরা থিওরি ক্লাসগুলো কিন্তু এখানে পাচ্ছ, থিওরি ক্লাসগুলো এগুলো দিয়ে কভার হবে ইনশাআল্লাহ। আর তো এখন শুধু চট্টগ্রামের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করা। তো তুমি যদি বায়োলজিটা নিতে চাও 99 টাকা দিয়ে নিতে পারবা। এখন বলো 99 টাকা, তুমি ভাই এখনকার একটা স্টুডেন্টের 99 টাকা হচ্ছে একদিনের খরচ, একদিন লাগে না খরচ করতে, সত্য কথা যেটা। তুমি একদিনের একটা খরচের টাকা দিয়ে তুমি কি পাচ্ছ? ফুল চট্টগ্রামের বায়োলজি পাচ্ছ। অথবা তুমি যদি একদিনে আরেকদিনের খরচের টাকা ইউজ করো, তুমি ফুল চট্টগ্রামের হচ্ছে কেমিস্ট্রি পাচ্ছ। আরেকদিনের ইউজ করলে তুমি হচ্ছে কি ফুল চট্টগ্রামের ফিজিক্স পাচ্ছ। তো মাত্র একটা সাবজেক্টের জন্য 99 টাকা করে। এবং ক্লাস কোয়ালিটি নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো আমাদের, বা যদি মনে করো যে ভালো, দেন অবভিয়াসলি কোর্সটাতে ভর্তি হইতে পারো। আমরা হয়তো কালকে থেকে, আজকে সময় পাই নাই, কালকে থেকে আমাদের এনরোলমেন্ট নেওয়া শুরু করবো। সো 99 টাকা ইজ নাথিং, বাট তুমি একটা বেস্ট একটা সার্ভিস ইনশাল্লাহ পাবা, এতটুকু ভরসা আশা করি তোমরা রাখো, ঠিক আছে? তো যাদের দরকার তারা নিবা, আর যাদের দরকার নেই তাদের দরকার কোনো ই নেই, ঠিক আছে? আমি মানে বসে আছি যে 1000 জন যখন বুক করবে, সেই 1000 জন হয়ে গেলে তারপর হচ্ছে কি মানে আমি এই কোর্সটা দিব, হয়ে যাচ্ছে আশা করি রাতের মধ্যে 1000 কমপ্লিট হয়ে যাবে। একদিনই তো, মানে গতকালকে দিচ্ছি, আজকের মধ্যে 1000 মানে বুক করে ফেলতেছে। এবং যারা বুক করতেছে তারা ইনশাল্লাহ কি করবে, হ্যাঁ, তারা ইনশাল্লাহ আশা করি কি পাবে। তাকুয়া যারা তাকুয়া তো মনে হয় লাস্ট ফাইট বেছে না, তোমার তো কিনা লাগবে না। ওকে, যে ক্রোমোজোমের বাহুস্য সমদৈর্ঘ্য, তাহলে সমদৈর্ঘ্য মানে কি? যে
মধ্যকেন্দ্রিক, বুঝছো? জাহাঙ্গীরনগরের জন্য কয়েকটা ক্লাস দিতে পারি, হয়তো বা মেডিকেলের পরে দিব, এখন আর সময় পাচ্ছি না, বুঝছো? তো আমাদের আজকের এই ক্লাস ডান। এন্ডিংটা কই লিখবো? ডান। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমাদের ডান। সাইন দিয়ে দেওয়া শেষ। ওকে, না দিলে সমস্যা না। যারা আরিওরটা আমি বলি, আরিওর কোর্স এখন না, আগে তোমরা এগ্রি দাও। আরিও নিয়ে আমাদের একটা মোটামুটি ভালো একটা কোর্স থাকে। আরিওটা একটু বেশি ফি থাকে, কারণ আরিওটা হচ্ছে আমাদের তোমার রেগুলার ক্লাস থাকে, তো লাইভ ক্লাস থাকে, প্লাস হচ্ছে ধরো আমাদের কোশ্চেন ব্যাংক সলভ থাকে, আমাদের এক্সাম থাকে, মানে একটা ফুল কোর্স টাইপের আর কি ওইটা থাকে। এটা গতবার ফি ছিল হচ্ছে 599, আচ্ছা এবার হয়তো 499 দিয়ে দিব আর কি আরিওটা। এবং আলহামদুলিল্লাহ যে আরিও থেকে গতবার আমাদের অনেকগুলো আমার স্টুডেন্ট আসলে চান্স পাইছে। শোনো, শুধু পেইড বেস থেকে আমাদের 69 জন চান্স পাইছিল, শুধু পেইড বেস থেকে, মানে আরইউসি ক্র্যাশ কোর্স থেকে, সাথে একটা এক্সাম ব্যাচ ছিল, এক্সাম ব্যাচ সহ মানে 100 এর বেশি স্টুডেন্ট জাস্ট আরইউতে আমাদের মানে মেইন মেরিটে চান্স পাইছিল আর কি গতবার। তো আরইউটা আমরা এগ্রির পরে দিব, এগ্রির পরে আরইউ দিব, প্লাস হচ্ছে জিএসটি দিব। তো আমি চাই তোমরা যাতে ওইটার জন্য ওয়েট না করতে হয়, আমি চাই তোমরা যাতে এই দুইটা কোর্সে ভর্তি হওয়ার আগেই তোমরা যাতে একটা জায়গায় চান্স পেয়ে যাও। এই জন্যই তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমরা এগ্রিতে চান্স পেয়ে যাও, চট্টগ্রামে চান্স পেয়ে যাও, জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যাও, পরের গুলার জন্য যাতে চিন্তা না করতে হয়। আমাকে বুঝাইতে পারছি? আর যারা সবাই তো আসলে চান্স পাবে না, ধরো আমাদের ফ্রি কোর্সে স্টুডেন্ট আছে হচ্ছে কত, অলমোস্ট 8000 স্টুডেন্ট আছে, সব মিলে প্রায় টেলিগ্রাম বা ওভারঅল সবকিছু মিলে 10-এর উপরে হবে স্টুডেন্ট অলরেডি যুক্ত আছে। মানে এগ্রিতে সিট আছে তো 3800 জন তো চান্স পাবে না ভাই। 3800 ধরলাম সবাই পাইছে, এরপরেও তো মোটামুটি অনেকে বাকি আছে। তো ওদের জন্য হচ্ছে আমরা আরিও এবং গুচ্ছ নিয়ে পরে কাজ করবো ইনশাল্লাহ। ম্যাথ ক্লাস মেডিকেলের পরে, ম্যাথ ক্লাস মেডিকেলের পরে স্লাইড এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ইংলিশটা দিচ্ছি না, ইংলিশের টিচার একটু ব্যস্ত আছে, দ্যাটস ওয়াই ইংলিশটা দিচ্ছি না। ওর কাজিনের বিয়ে তো, ওরও কিছু তোমার ক্লাবের প্রোগ্রামে কাজ চলতেছে, দ্যাটস ওয়াই ব্যস্ত। ম্যাথটা নিয়ে একটু, ম্যাথটা দিচ্ছে না কারণ হচ্ছে কি, মেডিকেলের পরে হচ্ছে আমাদের মানে তোমাদের এগ্রি ফ্রি কোর্সে মূলত ম্যাথের প্রচুর একটা প্রেশার যাবে, তো ওরা ওই দিক থেকে সামলাতে পারবে না। আর যেহেতু আমার বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি অনেকটাই শেষ, মেডিকেলের আগে আমি 6টা চ্যাপ্টার শেষ করে ফেলতেছি বায়োলজি মানে কেমিস্ট্রিতে, বায়োলজি মোটামুটি শেষের দিকে, সো আমিও সময় পাবো, সাইফও অনেকটা আগে রাখতেছে, সাইফ একটা টাইম পাবে, দ্যাটস হচ্ছে তোমাদের একটু করে দেওয়া মূলত। জিএসটির জন্য শোনো, জিএসটির জন্য আমরা সবসময় শোনো, জিএসটি যদি তুমি সারা বাংলাদেশ অ্যানালাইসিস করো, যতগুলো অনলাইন প্রতিষ্ঠান আছে, জিএসটির জন্য গত 2 বছর যাবত সব থেকে বড় ব্যাচ থাকে হচ্ছে অসমিয়া ব্যাচ। হয়তো তোমরা অনেকে জানো কি না আমি জানি না, 23-24-এও সব থেকে বড় ব্যাচটা ছিল, পেইড কোর্সটা ছিল আমাদের অসমিয়া ব্যাচ। 24-25 সেশনও সব মিলে সব থেকে বড় পেইড কোর্সটা ছিল অসমিয়া ব্যাচ। এবং আমরা দুইটা সেগমেন্টে আমাদের ধরো বড় থাকে, এগ্রিটা, এবং এগ্রি থেকে আমাদের জিএসটি সেগমেন্টটা আরো বড় থাকে মূলত। তো জিএসটিটা আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো একটা গুছানো থাকে। এইবার হচ্ছে আমরা জিএসটি নিয়ে কোয়েশ্চেন ব্যাংক লঞ্চ করব, আমাদের কাজ চলতেছে। রাজশাহী নিয়ে একটা কম্প্যাক্ট বুক লঞ্চ করব, সো যারা কোর্স নিতে পারো, বইও নিতে পারবো, কোনো সমস্যা নেই, বইটাও কাজ চলতেছে। বিশেষ করে জিএসটি নিয়ে আমরা বায়োলজির একটা কম্প্যাক্ট ছোট্ট একটা বই অল্প ফির মধ্যে, অল্প প্রাইসের মধ্যে আনতেছি, মানে যতটুকুর মধ্যে লিমিটেড করা যায়। কেমিস্ট্রি একটা, ফিজিক্স একটা, ম্যাথের একটা, 4টা বই আমরা ইনশাল্লাহ আনতেছি। বুঝাইতে পারছি? সো আমরা ইনশাল্লাহ মানে তোমাদের যেটা লাগে তোমাদেরকে সেটা আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। বই আনতেছি, এবং আমাদের যেই জায়গাটার মধ্যে সব থেকে বেশি ছিল, দুর্বলতা ছিল ট্যাগ ফেসিলিটি, আমাদের ওয়েবসাইটও আসতেছে, সাথে মোবাইল অ্যাপসও আসতেছে। অর্থাৎ তোমরা হয়তো বা এগ্রির পরীক্ষার পরপরই, মানে 1 মাস সময় লাগবে, আরো 1 মাস সময় লাগবে পুরা কমপ্লিট করতে জিনিসটাকে। ওয়েবসাইট সাথে হচ্ছে কি মোবাইল অ্যাপ্লিকেশন, দুইটা আমরা একসাথে ইনশাল্লাহ লঞ্চ করবো। এবং এর পরবর্তীতে আমাদের কোর্সগুলোতে যারা এনরোল করবে, বিশেষ করে আমরা চেষ্টা করছি যে রাজশাহী এবং জিএসটি যেটা থাকবে সেগুলোর জন্য আমরা লাইভ ক্লাসটা হচ্ছে কি ওয়েবসাইটে নিতে পারি। অনেক সময় হয় না যে লাইভ ক্লাসটা ফেসবুকে নিয়ে তারপর রেকর্ডেড আকারে ওইটা হচ্ছে তোমার কি ডাউনলোড করে ওয়েবসাইটে দেওয়া হয়, বাট ওই রকম না। আমরা চিন্তা করতেছি যে চেষ্টা করবো ইনশাল্লাহ, মানে হবে কিনা জানি না এখনো, ওইটা একটু জটিল প্রক্রিয়া, তো মানে লাইভ ক্লাসটাও তুমি ডিরেক্টলি ওয়েবসাইটে করবা ইনশাল্লাহ, এরকমই থাকতেছে। এবং তোমার এমন না যে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে যে অসমিয়াম ধরো .vd, ওটা সার্চ করতে ওরকম না। তোমার কাছে মোবাইল অ্যাপ থাকবে, ঢুকবা, ঢুকে সুন্দর করে কোর্সের অ্যাক্সেস থাকবে, কোর্সের অ্যাক্সেসে ঢুকবা, লাইভ ক্লাসের ফাইল থাকবে, ওখানে যাওয়া, লাইভ ক্লাস চলতে শেষ। আরিউতে সমস্যা না, আরিউটা আমরা দিব, সমস্যা না, আরিউটা এগ্রি করে, ঠিক আছে? এই পর্যন্ত রইলো, একটু রেস্ট নিতে হবে আমারও, তোমরাও একটু রেস্ট নাও। বায়োলজি না, এখন কোনো বায়োলজির, এখন আমার পার্সোনাল কোর্স বলতে গেলে আমার চট্টগ্রামের বায়োলজির একটা কোর্স,
কেমিস্ট্রি একটা কোর্স, প্রত্যেকটা দাম 99 টাকা করে। সাইফের ফিজিক্সের কোর্স প্রমোশন করে দিলাম। এক্সাম দিলে, চট্টগ্রামে এক্সাম দিলে ভর্তি হয়ে যাও নির্দ্বিধায়, ইনশাল্লাহ একটা বেস্ট কিছু পাবা। টাটা। ওকে, টাটা টাটা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জগন্নাথ না, জগন্নাথ নিয়ে কাজ করার মতো পাচ্ছি না আসলে। যদিও আমি জগন্নাথের স্টুডেন্ট ছিলাম, আমি জগন্নাথের টপ ডিপার্টমেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে স্টুডেন্ট ছিলাম। But জগন্নাথ নিয়ে কাজ করি না তো, এই জন্য আসলে মানে এত কিছু মাথায় নেওয়া যায় না, বুঝছো। ঠিক আছে, থাকো, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।